বাসর ঘরে বসে রাগে দুঃখে অনবরত কান্না করে যাচ্ছে রায়া। হাতের পাশে থাকা টিস্যু বক্সের থেকে টিস্যু নিয়ে ছিঁড়েই যাচ্ছে সে। নিজের বড় ভাই সমতুল্য চাচাতো ভাইকে বিয়ে করতে হবে, এটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এক বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, এখন পাশাপাশি আলাদা বাসা, যার কাছে নিয়ম করে সন্ধ্যা হলেই পড়তে বসা, তাকে কিনা বিয়ে করতে হলো। ইহানকে সে কোনোদিনই প্রিয় মানুষ হিসেবে কল্পনা করতে পারেনি। দরজা খুলে ইহানকে ভেতরে আসতে দেখে যেন রাগ মাথায় উঠে যায় রায়ার। গর্জে ওঠে সে। বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে এসে ইহানের সামনে দাঁড়ায়। পাঞ্জাবির কলার ধরে কান্না করতে করতে ঝাঁকাতে থাকে। তুই কি করে পারলি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে? আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, তোকে আমি শেষ করে ফেলবো। কলার ছাড় রায়া, আমার গলায় লাগছে। আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না। ইহান শেখ এগুলো একদম বরদাস্ত করবে না। আর তুই আমার সাথে কোন সাহসে তুই করে কথা বলছিস? লাগুক, মরে যা তুই। জানতি না তুই যে আমি শাওনকে ঠিক কতটা ভালোবাসি? তারপরও তুই কিভাবে আমার সাথে এতটা খারাপ করতে পারলি? আমি কি ক্ষতি করেছিলাম তোর? শাওন দুদিন ধরে এসেই তোকে পেয়ে যাবে, আমার সাথে তোর দূরত্ব তৈরি করবে। আর আমি তো এত সহজে হতে দেবো, তাই না? এত সহজ না সব কিছু, বুঝেছিস? ছোটবেলা থেকে আমি যা চেয়ে এসেছি সব কিছু পেয়েছি। বাবা আমার হাতের মুঠো এনে দিয়েছে সব কিছু। আর তুই তো একটা সাধারণ মেয়ে। আমাকে চাইতে বলেছি গে তোকে? আমাকে না চাইলেই পারতি। তোর এত এত দামি জিনিস চাওয়া আর পাওয়ার মাঝে এই সস্তা সাধারণ মেয়েকে না চাইলেও তো পারতি। ইহান শেখ যা চায় সেটাই পায়, হোক সেটা আপোষে বা ঝামেলা করে, হোক সেটা দামি বা সাধারণ কিছু। রেহান, আমি তোকে খুন করে ফেলবো জাস্ট। কথাটা বলেই রায়া রুমের এপাশে ওপাশে কিছু খুঁজতে থাকে। তেমন কিছু না পেয়ে মিষ্টির সাথে রাখা কাটা চামচ দেখলে সেটা নিয়েই ইখানের কাছে ফিরে এসে চামচটা ইখানের গলায় ধরে। এটা দেখেছিস? একদম তোর গলা ফুটো করে দেবো। না থাকবে বাস আর না বাজবে বাঁশরি। পারলে করে দেখা। যদি না পারছিস এটা করতে, তাহলে তুই আজকে শেষ। এসব করে তোর অভ্যাস না থাকলেও এটা আমার অনেক দিনের অভ্যাস। আর আমাকে তোর থেকে ভালো আর কে চেনে বল? তোকে নিজের খারাপ রূপটা দেখাইনি জন্য ভাবিস না কোনোদিন দেখাবো না। আমাকে ভয় দেখাচ্ছিস তুই? এতদিন তুইও আমার ভালো রূপ দেখেছিস, এবার আমার বাজে রূপটাও দেখে নে। কথা না কাজ কর। কোনোভাবে বেঁচে গেলে তোকে আমি শেষ করে ফেলবো রায়া। শেষ বলতে শুধু একেবারে সমাপ্তিকেই বোঝায় না, কিছু সমাপ্তি ঘটিয়ে নতুন কিছু শুরু করাকেও বোঝায়। আর তোকে তো আমি কোনো না কোনোভাবে শেষ করবই। শেষে যেহেতু করবি তাহলে বিয়ে করেছিস কেন? তোকে। ইহান কিছু বলবে তখনই দরজায় নক করা শব্দ পায়। ইহান দরজার দিকে তাকিয়ে আবার রায়ের দিকে রেগে তাকায়। তোর তো টাইম শেষ মায়া, মেরে দিতে তো পারলি না। এবার এই ইহান শেখের খেল দেখবি। ইহান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রায়ের মা রাবেয়ার রুমে প্রবেশ করে। রায়া তার মাকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায়। তেড়ে মায়ের আসে এর দিকে। কেন এসেছো তুমি? রায়া মরে গেছে নাকি সেটা দেখতে এসেছো? ওর মতো গুন্ডার সাথে বিয়ে দিয়ে শান্তি হয়নি তোমার? আর তোমার স্বামীর মরেছে কিনা সেটা আবার দেখতে এসেছো? মুখ সামলে কথা বল রায়া, উনি তোর বাবা হন। আর মরে যাওয়ার কথা বলছিস তুই? সেটা আগে মরতে পারতি না? বেচারার এতদিনের সম্মান তুই নষ্ট করেছিস, আর এখন বড় বড় কথা বলছিস। লজ্জা করছে না রে তোর এসব বলতে? কে বলেছিল তোমাদের আমাকে ফিরিয়ে আনতে? ছিল শগুনে নিয়ে যেত, তাতে তোমাদের কি? রায়া এবার চুপ কর। এতক্ষণ বাজে ব্যবহারের জন্য কিছু বলিনি, এবার কিন্তু বড় আম্মুর সাথে খারাপ ব্যবহার করার জন্য মার খাবি আমার হাতে। তোকে তাদের মান সম্মান নিয়ে খেলা করার অধিকার কে দিয়েছে? তুই আমাদের মাঝে কথা বলার কে? সব সময় অন্যদের কথার মাঝে ঢুকে পড়ার স্বভাব বাদ দে। রায়া, ইহানের সাথে একদম বাজে ব্যবহার করবি না। আমি যদি শুনেছি যে তুই ইহানের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে খুব খারাপ হবে। তুই আমার বাসার চৌখাটে ভেতরেও আসবি না কোনোদিন। এই যে তোর লাগেজ এখানে, তোর জামা কাপড় রাখা আছে, কোনো কারণ দেখিয়ে যেন আমার বাড়ি যাবি না তুই। কথাগুলো বলেই রায়ের মা হন হন করে বেরিয়ে যায় রুম থেকে। রায়া কি করবে বুঝতে পারে না। ও বাড়িতে যেতে পারবে না মানে সে কি এখানে থাকবে নাকি? কোনো দিনই তা সম্ভব না। তার পক্ষে যে করে হোক এখান থেকে বের হতে হবে। এখন ফেলা প্রতিটি নিঃশ্বাস যেন আবার বিষাক্ত হয়ে আবার তার কাছে ফিরে আসছে।
রায়ার মা চলে যাওয়ার পরই রায়া বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। রাগ করে বাইরে যেতে উদ্যত হয় ইহান। সাথে সাথে রায়ার হাতটা খপ করে ধরে ফেলে। তুই কি ভেবেছিস রাহাব শেখের মান সম্মান নষ্ট করেছিস? তার মেয়ে হয়ে এখন কি আমি আমার মান সম্মান ডোবাতে দেব নাকি? মানে আমাকে ছাড় তুই ইহান। আমি তোর সাথে এক ছাদের নিচে এক রুমে রাত কাটাতে পারবো না। আজকে থেকে আমার কেউ নেই, আমি একা। শুধু এক রুমে কেন রাত কাটাবি? এক বিছানায় আমার পাশে শুয়ে স্বামীর অধিকার দিয়ে তারপর আজ তোর রেহাই। মানে মানে চল তোকে বুঝিয়ে দিচ্ছি। ইহান, একদম আমাকে স্পর্শ করার সাহস দেখাবি না। তোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব বলে দিলাম। খুন যেহেতু করতে পারিসনি সেহেতু হাত ভেঙে গুড়িয়ে দিতেও পারবি না। ইহান শেখের গায়ে হাত তোলা এত সহজ না মিসেস ইহান। তোর পদবীর আর তোর নামের আমি কাঁথায় আগুন দেই। আমি আগেও রায়া শিখছিলাম, আর এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আগে ছিলি, এখন তুই আমার পরিচয়ে পরিচিত, আর ভবিষ্যতেও তাই। শেখ তো শেখই থেকে যাবে, তাই না? আমার হাত ছাড় ইহান। এখন তো হাত ধরেছি, আরও অনেক কিছু বাকি। কথাটা বলেও ইহান রায়ের হাত ছেড়ে কোমর চেপে ধরে। ইহানের এহেন আচরণে রায়া চমকে যায়। বারবার ইহানকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইহান ছাড়ার পাত্র না। তোমার কি মনে হয় জান আমি তোমাকে আজ রাতে এমনি এমনি ছেড়ে দেব? সবার সামনে 3 বার কবুল বলে তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমাকে খুশি করার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। ইহান, ছেড়ে দে আমাকে, নইলে কিন্তু আমি চেঁচামেচি করব বলে দিলাম। ইহান এবার রায়াকে নিজের এক সাইডে চেপে ধরে টেনে সাউন্ড বক্সের কাছে নিয়ে যে গান চালিয়ে দেয়। উচ্চস্বরে হেসে বলে, চিৎকার দাও জান, জোরে চিৎকার দাও, আজ তোমায় কেউ শুনবে না। ইহান এবার রায়াকে কোলে তুলে নেয়। রায়া ইহানের বুকে আঘাত করেই যাচ্ছে। ইহানের সেদিকে নজর নেই। রায়ার আঘাত যেন কোনোভাবেই তাকে স্পর্শ করছে না। ইহান রায়াকে কোল থেকে বিছানায় ফেলে দেয়। রায়া আবার ভয় পেয়ে যায়। তার মতো সাধারণ নারীর এত ক্ষমতা নেই যে কিনা ইহানের মতো জিম করা ছেলের সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারবে। না ইহান, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না, আর জীবনেও তোকে আমি মানবো না। তুই আমি দুজনেই কবুল বলে একে অপরকে স্বীকার করে নিয়েছি, অনেকে সাক্ষী আছে। আর তুই কিনা বলছিস মানিস না? মামার বাড়ির আবদার নাকি? বিয়ে করেছি কি শুধু তোর এই রূপ দেখার জন্য নাকি? আর কোনো কথা না, কোনো কথা না ডার্লিং। আর এতক্ষণ আমার নাম ধরে ডাকা, তুই করে কথা বলার শাস্তি তো তোকে পেতেই হবে। ইহান এক টানে রায়ার শাড়ির আঁচল বুকের উপর থেকে সরিয়ে দেয়। রায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। রায়া নিজেকে রক্ষা করতে পেরে ওঠে না ইহানের হাত থেকে। রায়া ইহানের কাছে থেকে কিছুতেই ছাড়াতে পারে না। তবু রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। বারবার চিৎকার করছে, কিন্তু কিছুতেই কাজ হয় না। বৌভাতের অনুষ্ঠানে মানুষ আসা শুরু করেছে, কিন্তু নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে ইহান উঠে চলে যাওয়ার পরপরই দরজা লক করে আবার শুয়ে পড়েছে রায়। রাতের শারীরিক অত্যাচারের রেশ এখনো কাটেনি। এসবের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার শান্তি নেই। সকাল 10টা থেকে ইহানের মা ইরিনা বেগম এবং বোন এশার ডেকেই যাচ্ছে কিছুক্ষণ পর পর, কিন্তু রায়া কিছুতেই দরজা খুলছে না। 12টার দিকে আর কোনো উপায় না পেয়ে ইরিনা বেগম ছেলেকে কল দেন। ইহান সকাল থেকে কাজে ব্যস্ত। নিজের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে। মায়ের ফোন পেয়ে একটু ফাঁকা জায়গায় বেরিয়ে আসে ইহান। হ্যাঁ আমি বলো। রায় এখনো দরজা খোলেনি। পার্লার থেকে মেয়েরা এসে 11টা থেকে অপেক্ষা করছে। মানুষ আসা শুরু করেছে। বাড়ির এই অবস্থা দেখলে মান সম্মানের বাকিটুকু আর থাকবে না ইহান। আমি আসছি। আমি ফোন কেটেই ইহান বাড়ির ভেতরে প্রবেশ করে। অনুষ্ঠান হলেও বাড়ির ভেতরে কোনো হইচই হট্টগোল নেই। সবাই বাহিরের দিকটাতেই আছে। ইহান বাড়ির ভেতরে ঢুকতেই এশার সাথে দেখা হয়ে যায়। ইহানকেই ডাকতে যাচ্ছিল সে, ভাইকে দেখে আর এগোয় না। ইহান হাঁটতে হাঁটতেই বলে, রায়া দরজা খোলেনি এখনো? না, ভেতরে গান চলতেছে, হয়তো আমাদের কারোর কথা ডাক ভেতরে পৌঁছাচ্ছে না। আচ্ছা তুই মাকে বল রায়া এখনই দরজা খুলবে। আধা ঘন্টার মধ্যেই যেন রুমে পার্লারে মেয়েদের পাঠিয়ে দেয়। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে যায়। ইহান নিজের রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা তখনও ভেতর থেকে আটকানো। পকেট থেকে চাবিটা বের করে দরজা আনলক করে ভেতরে প্রবেশ করে, সাথে সাথে আবার দরজা বন্ধ করে দেয় ইহান। রায়া খাটে হেলাদ নিয়ে বসেছিল। ইহানকে দেখে রীতিমতো থতমত খেয়ে যায় সে।
রায়ার মুখের অবস্থা দেখে ইহান বাঁকা হেসে বলে, কি ভেবেছিলি সারাটা দিন সবাই বাইরে থেকে তোকে ডাকবে আর তুই এভাবেই বসে মজা দেখবি? বড় কথা, আমার সম্মান নষ্ট করবি? এটা আমি কি করে হতে দেই বলো তো জান? ইহান শেখের মান সম্মান তোর হাইটের ডাবল উঁচুতে আছে, লাফিয়ে লাফিয়েও ছুতে পারবি না। এখন জিদ না করে যা, ফ্রেশ হয়ে আয়, বউ সাজতে হবে তো আবার। আমি ফ্রেশও হব না, সাজবও না, এখান থেকে উঠবই না। শরীরে এনার্জি নেই, আদর লাগবে, আগে বলবি না? বলে ইহান খাটের দিকে এগিয়ে যায়। রায়া এবার দৌড়ে চড়ে বসে, খাটের অন্য পাশে চলে যায় সে। রায়া উচ্চ স্বরে বলে ওঠে, একদম কাছে আসার চেষ্টা করবে না, একদম ছোবেন না আমাকে। ইহান রায়ার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চুলের খোপা খুলে কপাল থেকে গলা পর্যন্ত আঙ্গুল বয়ে নিয়ে আসতেই রায়া ইহানের হাত খপ করে ধরে ফেলে। ইহানের দিকে কড়া মেজাজে তাকিয়ে বলে, বলেছেন আমাকে স্পর্শ করবেন না, অনিষ্ট করে ফেলবো, কিন্তু ধ্বংস করে দেব সব কিছু। ইহান হাসতে হাসতে বলে, আমি তো ধ্বংস হতেই বিয়ে করেছি তোকে। ইহান শেখের বউ প্রলয়ঙ্কারী না হলে কি চলে? এখন বলুন ম্যাম, এমনি এমনি ফ্রেশ হতে যাবেন নাকি এনার্জি লাগবে? হাফ ডোজে চলবে নাকি ফুল লাগবে? আমি কিছুতেই রেডি হব না। ইহান রায়ার কোমর জড়িয়ে ধরতেই রায়া চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। ইহান রায়ার পেটে হাত বুলিয়ে গলায় মুখ গুজিয়ে দিতেই রায়া কেঁপে ওঠে। ধাক্কা দিয়ে ইহানকে সরিয়ে দেয় সে। অসহায় চোখে ইহানের দিকে তাকায় রায়া। কেন করছেন এমন? আমি সত্যি শাওনকে ভালোবাসি। ওর জায়গায় আমি কাউকে ভাবতে পারবো না। রাজনৈতিক রেষারেষির কারণে আমি কেন আমার ভালোবাসাকে বলি দেব? ও কালকে আমাকে নিতে আসতো, ও আমাকে অনেক রায়াকে কথা শেষ করতে না দেয় না ইহান। রায়ার ঠোঁটে তার রাজত্ব চলছে। রায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এদিকে ইহান আরো শক্ত করে রায়ার হাত চেপে ধরেছে। রায়ার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে রায়ার গলায় নেমে যায় ইহান। রায়াও তার শক্তি হারাতে চলেছে। রায়ার কোমর ধরে টেনে নিজের আরো কাছে নিয়ে আসে ইহান। ইহানের এলোমেলো আচরণে ভয় পেয়ে যায় রায়া। হঠাৎ বলে ওঠে, আমি তৈরি হয়ে নিচ্ছি, ছাড়ুন প্লিজ। ইহান গলা ছেড়ে আবার ঠোঁটে হানা দেয়। রায়া শুধু চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ইহান নিজেই রায়াকে ছেড়ে দেয়। বাহুতে ঠোঁট মুছে বলে, ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর জন্য ভালোবাসার কথা শোনা যায় না। যতবার তুই ওই ছেলের কথা বলবি ততবার আমি এভাবেই তোর মুখ বন্ধ করে দেব। 6 মাস ধরে রিলেশনে গেছি আমি। এর আগে কোথায় ছিলেন আপনি? যখন আমি কারোর সাথে নিজেকে ভালো রাখতে শিখেছি তখন আপনি আমার ভালোবাসার কথা বলছেন? যাকে ভালোবাসি তাকে ছেড়ে এখন সোজা অন্য কাউকে বিয়ে করতে হয়েছে আমাকে। পৃথিবীর সব জোর জবরদস্তি শুধু আমার উপর। ক্লাস 9-ই পড়তি তুই, তখন থেকে তোর প্রতি আমার দুর্বলতা। আমি নিশ্চয়ই তখন তোর মন নিয়ে খেলতাম না। তোর বয়স কম ছিল সেই সময়ে, যাকে তাকে ভালো লাগে। তোর কি মনে হয় পাশাপাশি বাড়িতে থেকে প্রেম করলে শরীর মানত? সামলাতে পারতি আমাকে? সব কিছু তছনছ হয়ে যেত রায়া। সম্মান হারাতি, আবেগ, মায়া, ভালোবাসার প্রতি বিশ্বাস সব চলে যেত। আমাকেও ভালোবাসতে পারতি না তুই। কত কষ্টে নিজেকে তোর থেকে আর ভালোবাসার অনিষ্ট থেকে দূরে রেখেছি সেটা শুধু আমি জানি। যখন সময় হলো কাছে পাওয়ার, অপেক্ষা করলাম ভালোবাসার অনুভূতি প্রকাশ না করে কয়েক বছর, আর সে কিনা অন্য কাউকে ভালোবাসে। রায়া কান্না জড়ানো গলায় বলে, খুব বেশি সময় নিয়ে ফেলেছেন আপনি। আমি আপনার কাছে নিজের ইচ্ছেতে কখনো ফিরতে পারবো না। আমি শাওনকে ভালোবাসি, শাওনকেই ভালোবাসবো। চাইছেন তো বউ সাজি? আপনার সম্মান আমি আজ রাখছি। কে সাজাবে পাঠিয়ে দেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চেয়ারের ওপর রাখা তোয়ালে নিয়ে ইহানের সামনে থেকে চলে যায় রায়া। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে 3 জন মেয়ে তার জন্য অপেক্ষা করছে। রায়া মুচকি হেসে তাদের কাছে গিয়ে বসে। 2টার দিকে রায়াকে আসনে নিয়ে যাওয়া হয়। সেখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধব পরিচিতদের সাথে কথা বলছে ইহান। রায়া চারদিকে খেয়াল করে দেখে নিজের জায়গায় বসে পড়ে। সবাই এসে ইহানের পাশাপাশি রায়ের সাথেও দেখা করে কথা বলছে। ইহান পেছনের দিকে তাকাতেই রায়াকে দেখতে পায়। এতগুলো মানুষের মাঝেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সে। একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল সে। তার সাথে কথা শেষ না করতেই রায়ের পাশে গিয়ে দাঁড়ায়। আমার হৃদয় হরণকারী তুই। পাশে থেকে হঠাৎ কথা বলায় বুঝতে পারে না রায়া। ইহানের দিকে বাঁকা হয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? প্রলয়ঙ্কারী তুই। আমার হৃদয় প্রলয় ঘটিয়েছিস, হৃদয় হরণ করেছিস।
আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক না, এইসব অন্য কাউকে বলুন, কাজে দিবে। ওর সাথে আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সব ধরনের সম্পর্ক। খুব তাড়াতাড়ি আমি রায়াকে থামিয়ে দিয়ে বলে, এখন এত মানুষের মাঝে লিপ কিস নিতে পারবি? আমার কিন্তু কোনো সমস্যা নেই বেব। দমে যায় রায়া, আর কিছু বলার সাহস করে না। এই লোকের উপর বিশ্বাস নেই তার, যখন তখন যেখানে সেখানে যা তা করে ফেলতে পারে। রায়া ঘুরে অন্যদিকে তাকায়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠান শেষ করে নিজের রুমে ফিরতে ফিরতে রাত 8টা। রায়া রুমে আসার সাথে সাথে এসে দরজা নক করে। রায়া শাড়ি খুলতে গিয়ে আবার দরজার কাছে এসে এশাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি তো কিছুই খাওনি, তাই কাকে খাবার পাঠিয়েছে তোমার জন্য, নিয়ে আসবো? তোর কাকিকে বলে দে খাবারের সাথে কয়েক ফোঁটা বিষ যেন দিয়ে দেয়। কি বলছো এসব? তুমি মাথা ঠান্ডা করো আপু, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই ভাইয়া একটু রাগী, কিন্তু খুব ভালো মানুষ। রুমে আসবি? আমি চেঞ্জ করব, ফ্রেশ হব। এত মেকআপ দিয়েছে, মুখ চুলকাচ্ছে। না, তুমি তাহলে চেঞ্জ করো। ঠিক আছে যা, কেউ ডাকলে বলবি আমি ব্যস্ত আছি। এশা সেখান থেকে চলে যেতেই রায়া দরজা আটকাবে এমন সময় ইহান এসে যায়। দরজা থেকে রায়ার হাত শক্ত করে ধরে ভেতরে নিয়ে যায় ইহান। হাত শক্ত করে ধরায় রায়া ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রুমের মাঝে এসে হাত ছেড়ে দেয় ইহান। রায়া ইহানের দিকে এক পলক তাকাতেই খেয়াল করে ইহানের চোখ মুখ শক্ত করে আছে, নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে রেগে আছে। রায়া মুচকি হাসে। করেছে তো অনেক কিছুই, কিন্তু কোনটার জন্য রেগে আছে কে জানে। ইহান তাড়া পায়ে হেঁটে দরজাটা দ্রুম করে আটকে দেয়। ইহান এবার রায়ার সামনে এসে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি পুরুষ মানুষ নই? কাউকে কিছু বললে ভেবে বলতে পারিস না? পুরুষ হতে হলে দম থাকতে হয়, ওটা আমার অনেক বেশি আছে। আরও প্রমাণ চাই নাকি বিশ্বাস করতে? রায়া ইহানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি এগুলো আমাকে কেন বলছেন? তুই তো মানুষের কাছে বলে বেড়াচ্ছিস, তোকে বলবো না তো কাকে বলবো? আমি মোটেও একদম কিছু কাউকে বলিনি। কি বলেছিস তাহলে? কিছুই বলিনি আমি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না রায়া, এত পরীক্ষা দিতে আমি অভ্যস্ত না। কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, গত রাতের জন্য দুঃখিত। এরপর তোর ইচ্ছে বা অনুমতি ছাড়া আমি তোকে ছোবো না, নিশ্চিন্তে থাকতে পারিস এখন থেকে। ইহান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। ইহানের এমন ভুল বদলে বেশ অবাক হয় রায়া। ইহানের চলে যাওয়ার দিকে নিমিষ চেয়ে থাকে। খারাপ মানুষের ভালো রূপ মোটেও হজম হচ্ছে না তার। ইনা বেগম রুমে প্রবেশ করে দেখে রায়া দরজার দিকেই তাকিয়ে আছে। তিনি রায়ের সম্মুখে এসে জিজ্ঞেস করলেন, ইয়ান ওভাবে বেরিয়ে কেন গেল? কোনো কাজ পড়ে গেছে? জানি না, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা, ওখানে তো মনে হয় কিছু খাসনি। আমার তো আহার নিদ্রা সব গেছে বড় মা। ইনা বেগম নিম্নস্বরে বলেন, ভাগ্যে যা ছিল তাই হয়েছিল, এখন অতীত ভুলে যা। ইহানের সাথে যত তাড়াতাড়ি সব ঠিকঠাক করে নিবি ততই তোর জন্য ভালো হবে। আমার ছেলেকে তো চিনিস, ভীষণ জেদি আর একরোখা টাইপের। সব কিছু জলদি ঠিক করে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বি। ইনা বেগম চলে যাওয়ার পরপরই রায়া দরজা আটকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। হঠাৎ বাড়ির কথা মনে হতেই বুকের মধ্যে কিছু একটা খচ করে বিঁধে। অনুষ্ঠানে সবাই সবার সাথে কথা বললেও তার বাড়ির কেউ তার সাথে কথা বলেনি, এমনকি তার মাও না। মাকে সে একবার চোখের দেখাটাও দেখতে পারেনি। ওদিকে শাওনের কি অবস্থা সেটা ভেবে মন খারাপ হচ্ছে রায়া। শাওন কি তার কলের অপেক্ষা করছে? বিয়ের কথা তো সমস্ত গ্রাম জেনে গেছে, চেয়ারম্যান শামসুজ্জামানের মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার ইহান শেখের সাথে। শাওন তাকে ভুল বেজবে কিনা সেটা নিয়ে ভাবছে রায়া। রুমের মধ্যেই বাজারি করতে থাকে সে, ভীষণ অস্থির লাগছে তার। দরজায় নক করার শব্দ হতেই রায়া গিয়ে দরজা খুলে দেয়। ইহান খাবার নিয়ে দরজার উপাশে দাঁড়িয়ে আছে। রায়ের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, খাবারকে ঘুমিয়ে পড়। আমি পাশের রুমে আছি, রাতে কোনো প্রয়োজন হলে ডাক দিলেই হবে। রায়া তাচ্ছিলের হাসি হেসে বলে, এত চেঞ্জ হঠাৎ এত ভালো মানুষই কেন? আপনি তো ভালো মানুষ নন। ঘরের কথা বাহিরে গেলে সেটা দৃষ্টিকটু দেখায়, আর সেটা যখন অন্য মানুষের সাথে ঘুরে ফিরে আবার ঘরের মানুষের কাছে আসে তখন সেটা আরও বাজে দেখায়। আপাতত চাইছি না আমাদের আর কোনো ঘটনা ঘটুক, তুই যা চাইবি তাই হবে। আমি তোর আশেপাশে আর থাকছি না, আমি যেটা বলি সেটাই করি। রায়ের মনে পড়ে অনুষ্ঠানে মাকে না দেখে এশার ফোন দিয়ে মাকে কল করেছিল। তার মা তার সাথে কথা বলতে চায়নি, তখন সে কান্না করে মাকে জানিয়েছিল ইহানের কথা। রায়া ভাবে ইহানকে কি তবে কেউ কিছু বলেছে? সে কাঁপা কাঁপা গলায় বলে,
আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন শাহ। ইহান খাবারের প্লেটটা পাশের ছোট টেবিলটায় রেখেই রায়ার ঠোঁট দখল করে নেয়। রায়া সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। বারান্দা দিয়ে নিম নিম বাতাস আসছে, চুলগুলো যেন রায়ের মুখে এসে আছড়ে পড়ছে। রায়াকে চোখ বন্ধ করতে দেখে ইহান আরও ক্লোজ হতে শুরু করে। রায়ের অবস্থা ব্যক্তি দেখে ইহানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ঘটে যাওয়া ঘটনায় ভীষণ রকম অপ্রস্তুত সে। ইহান এত কিছু বলার পরও যে এটা করে বসবে সেটা ধারণা করতে পারেনি সে। রায়াকে চুপ থাকতে দেখে ইহান মুচকি হেসে বলে, তুই চাইলে আমরা আরো গভীর হতে পারতাম। ভেবেছিলাম তুইও আমাকে চাইছিস, জন্যই বারবার ওই গর্দভটার নাম মুখে আনছিস। ওর নাম উচ্চারণ না করে আমাকে আমার কথা রাখতে সহায়তা তুই করতেই পারিস রায়া। ভালোবাসি ওকে। ভালোবাসি তোকে খুব। আমার ভালোবাসার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ তুই কোনোদিন পরিমাপ করতে পারবি না, গভীরতা কল্পনাও করতে পারবি না। যেটা করবোই না সেটার প্রতি কোনোদিন ইচ্ছে পোষণ করা বিলাসিতা। ভালোবাসবি আমাকে? তুই নিজেকে যতটা ভালোবাসিস তার চেয়ে আমাকে বেশি ভালোবাসবি। আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারবি না। ভালোবাসতে না পারলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কাছে পাবার জন্য একটু ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করবি। তুই ভালোবাসার মরণে মরবি, খুব বিদঘুটে হবে সেই মৃত্যু। তোর জীবনে একমাত্র পুরুষ হব আমি। যে পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই আমাকে তোর সমস্ত শরীরের যত্ন করে মাখবি। আমার গন্ধতে তোর চারপাশ ছেয়ে থাকবে। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমিই থাকবো। একসাথে দুজনকে ভালোবাসা নিশ্চয়ই সম্ভব না। আমি শুধু একজনেরই। ওই যে বললাম, পুরুষের ভালোবাসা তোকে মাত্রাতিরিক্ত যন্ত্রণা দেবে সেই পুরুষ আমি। তুই শুধু আমাকেই ভালোবাসবি। তোর সবটা জুড়ে শুধু আমি আর আমিই থাকবো। ইহান রুম থেকে বেরিয়ে যায়। রায়া সেখানেই থ মেরে দাঁড়িয়ে ইহানের বলা কথাগুলো ভাবছে। কথাগুলো যেন তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। রায়ার ইহানের ব্যক্তিগত সময় ছাড়া কয়েকদিন কেটে গেছে। ইহান এক প্রকার রায়াকে এড়িয়ে চলার চেষ্টায় আছে। রায়া রুমে থাকাকালীন ইহান ভুলে গেছে একবারে রুমে আসেনি। গোটা 4 দিন কেটে গেছে, রায়া নিজের বাড়িতেও যায়নি। বাবা মা ভাইও একবার খোঁজ খবর অবধি নেয়নি। অভিমানের পাহাড় যেন দিনকে দিন বেড়েই চলেছে। সঙ্গীহীনতায় কাটছে প্রতিটা প্রহর। শব্দহীন চাপা কান্না বুকে বেঁধে আছে। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সইতে। প্রতিটা মুহূর্তে নিজেকে আবিষ্কার করছে বিধ্বস্ত রায়া হিসেবে। জীবনের সব কিছু কেমন খেয়েই হারাতে বসেছে। খাটে হেলান দিয়ে অতীতের কথাগুলো ভাবছিল রায়া। এমন সময় দরজায় নক করার শব্দে সেদিকে তাকিয়ে দেখে এশা দাঁড়িয়ে আছে। রায়া ইশারে তাকে ভেতরে আসতে বলে। এশা এসে রায়ার সামনে আরাম করে বসে। আম্মি কিছু টাকা দিয়েছে, শাড়ি পরে থাকতে নিশ্চয়ই তোমার অসুবিধা হচ্ছে, তাই আম্মি বলল তোমাকে নিয়ে বাইরে যেতে, তোমার যা যা লাগবে কিনে নিতে পারবে। কখন যাবে বলো? রায়া সোজা হয়ে বসে। বাড়ি থেকে বের হওয়ার উপায় অন্তত পাওয়া গেছে ভেবে মনে মনে বেশ খুশিই হয় সে। দুজন কথাবার্তা বলে ঠিক করে সন্ধ্যায় বের হবে। কেনাকাটার সাথে সন্ধ্যার পরিবেশটাও বেশ এনজয় করা যাবে। এসা চলে গেলেই রায়া সুন্দর একটা শাড়ি পছন্দ করে আলাদা করে রেখে দেয়। ঠিক করে আজই শাওনের সাথে দেখা করবে। রায়ার এসা রেডি হয়ে একসাথে রুম থেকে বের হতেই দেখে ইরিনা বেগম ইহানকে খেতে দিচ্ছেন। রায়ার মনে পড়ে দুপুরে খাওয়ার সময় ইহান খাবার টেবিলে ছিল না। দুজন গিয়ে ইরিনা বেগমের সামনাসামনি দাঁড়ায়। রায়া ইহানের দিকে তাকিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, বড় মা আসছি, তাহলে আমরা ফিরতে একটু দেরি হতে পারে। ইরিনা বেগম ইহানের প্লেটে বাড়তি ভাতটুকু দিয়ে বলেন, মেয়েদের সন্ধ্যার পর বাইরে থাকতে হয় না, বেশি দেরি করিস না। ইহান প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতেই বলে, যখন আসিস সমস্যা নেই, দুজন একটু সাবধানে চলাফেরা করিস। এই এলাকার কারো সাহস নেই তোদের ক্ষতি করার। গেড়ে রেখে দেবো না ওখানেই। আর এশা, হ্যাঁ ভাইয়া। আমার ওয়ালেটে টাকা আছে, দুজন 2টা বোরকা কিনে নিয়ে আসবি। এরপরের বার থেকে দুজন বোরকা পরবি। আচ্ছা। দুজন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইরিনা বেগম বলে ওঠেন, দুজনকে সাহস দিয়ে মাথায় তুলিস না। এইভাবে চলাফেরা করলে মেয়েরা খারাপ হয়ে যায়। আমি আমার মেয়েকে শাসনে রাখতে পারবো, কিন্তু রায়াকে কিছু বলতে গেলেই খারাপ শাশুড় হয়ে যাব। তার চেয়ে ভালো তুই এসব দেখ। চিন্তা করো না, আমি কিচ্ছু হবে না। আমি যতটুকু হতে দেব ততটুকুই কেউ কিছু করতে পারবে। শপিং শেষ করে রায়া আর এশার রেস্টুরেন্টে এসে বসেছে। খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। ওয়েটার এসে জানালো 10 থেকে 15 মিনিট লাগবে। রায়া হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলে, এসে আমি একটা জিনিস কিনে আনতে ভুলে গেছিলাম। দুজন একসাথে তো আর যেতে পারবো না এখন।
পরে গেলেও তো অনেক দেরি হয়ে যাবে। তুই বরং এখানে বস, আমি 5-7 মিনিটের মধ্যেই চলে আসছি। তোর ফোনে এমবি আছে তো না? এমবি থাকলে তোর বসে থাকতে খারাপ লাগতো না। এশা ফোন টিপতে টিপতেই বলল, হ্যাঁ তুমি যাও, আমি এখানেই আছি। একটু তাড়াতাড়ি এসো, খেয়ে বাসে ফিরতে হবে। আমি যাব, কিনে নিয়েই চলে আসব, বেশি সময় লাগবে না। এশা সম্মতিসূচক মাথা নাড়িয়ে আবার ফোনে ফোন দেয়। রায়া নিজের সাইড ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। সে জানে শাওন এই সময় কোথায় থাকে। যতদিন তার সাথে এই সময় রাতে কথা হয়েছে, ফোনে কথা বলার সময় জিজ্ঞেস করলে একই জায়গার নাম বলেছে সব সময়। রায়া তাড়াতাড়ি করে হেঁটে স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে কয়েকজন ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছিল। রায় স্টলের ছোট ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে জানতে চায় শাওন এখানে আছে কিনা। ছেলেটা ভেতরে একবার দেখে জানায় শাওন ভেতরেই আছে। রায় তার হাতে 100 টাকার নোট গুঁজে দিয়ে শাওনকে একবার ডেকে দিতে বলে। ছেলেটা ভেতরে চলে গেলে রায়া রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায়। মিনিট খানেকটার মধ্যে স্টলের ভেতর থেকে লম্বা চওড়া স্বাস্থ্যবান ছেলে এক প্রকার দৌড়ে এসে রায়াকে জড়িয়ে ধরতে লাগলে রায়া তার বুকে হাত দিয়ে ঠেলে থামিয়ে দেয়। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে থাকে। রায়া স্পষ্টভাবে বলে ওঠে, শাওন। শাওন এলোমেলোভাবে কিছু বলতে গিয়ে ব্যর্থ হয়। মলিন মুখে শুধায়, কেমন আছো রায়া? রায়া কিছু বলে না। নিমিষ তাকিয়ে দেখছে শাওনকে। কতগুলো দিন কেটে গেছে, দুজনের দেখা হয়নি, এমনকি মুঠোফোনে বাক্য বিনিময়ও হয়নি। রায়াকে চুপ থাকতে দেখে শাওন আবার বলে ওঠে, তুমি তোমার শাওনকে ছেড়ে কেমন আছো? তোমার শাওনকে একবারও মনে পড়েনি তোমার? তুমি জানো আমি তোমাকে মনে করে কত কান্না করেছি, কতবার তোমায় কল করেছি জানো তুমি? রায়া নিচু গলায় বলে, তুমি আমাকে সেদিন নিতে কেন আসনি শাওন? তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? তুমি জানো আমি স্টেশনে একলা একটা মেয়ে কিভাবে ছিলাম? বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলাম আমি শুধু তোমার কথা ভেবে, তোমার সাথে সংসার করব বলে। অথচ আজ আমাকে অন্য কারো সংসার সামলাতে হচ্ছে। এসব তো আমি চাইনি শাওন, তবে কেন আমার সাথেই ঘটলো এসব? আমি তোমাকে নিতে স্টেশনে গিয়েছিলাম রায়া। আমাকে না নিয়েই ফিরে গেছিলে? বুক কাঁপলো না তোমার? স্টেশনে গেটে পা রাখতেই দেখি মার কল। আব্বা অসুস্থ হয়ে গিয়েছিল, তোমাকে কিভাবে নিয়ে যেতাম বলো? আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরে গেলে বিয়েটা আর হবে না, কোনো না কোনো ভাবে বিয়েটা তুমি ভেঙে দেবে, বিশ্বাস ছিল এটাই। রায়ার চোখ ছলছল করছে। চোখের পলক ফেলতেই 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রায়ার নাক টেনে গাল মুছে বলল, বিয়ে আমি ভাঙতে পারিনি শাওন। তুমি একা এসেছো এখানে রায়া, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। অন্য কেউ তোমার সাথে থাকছে ভাবলেই কান্না হয়। সে তোমাকে ছয়নি তো বলো, তুমি আমারই আসো তো বলো না? রায়া ফুপিয়ে কান্না করে দেয়। কান্না জড়ানো গলায় বলল, ছুঁয়েছে শাওন, ইহান আমাকে খুব বাজেভাবে ছুঁয়েছে। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে শাওন। রায়া কান্না করেই যাচ্ছে। শাওন কিছু একটা ভেবে চকিতে বলে ওঠে, রায়া তুমি আমার, সে তুমি যেরকমই হও। ইহান তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শ করেছে। আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, আর থাকতে হবে না তোমার ওখানে। তুমি আমার সাথে আমার মানুষ হয়ে থাকবে। প্রিয় মানুষদের মুখে এমন কথা শুনে আশার আলো দেখতে পায় রায়া। নিজের মনকে জিজ্ঞেস করে, পালিয়ে যাব শাওনের সাথে? বাবার যে সম্মানহানি হবে। পরেই মনকে বুঝায় তারা কেউ তো আর তার কথা শোনেনি, তাহলে সে কেন এত মানুষের কথা শুনবে? রাজি হয়ে যায় রায়া। প্রিয় মানুষের সাথে পালিয়ে যেতে সে প্রস্তুত। ঠিক করে এক্ষুনি পালাবে তারা, কারো কথা আর ভাববে না। রায়ের রাজি হওয়ায় শাওনও বেশ খুশি হয়। রায়ের দুবাহু ধরে বলে, তুমি এখানে দাঁড়াও, আমার বন্ধুকে ব্যবস্থা করতে বলি। কিসের ব্যবস্থা করতে বলবে? রায়ের কথা না শুনে শাওন একটু দূরে এসে কাউকে কল লাগায়। দূরে জ্বলতে থাকা লাইটের আলোয় শাওনের মুখে শয়তানি হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। উপাস থেকে কল রিসিভ করতেই শাওন বলে ওঠে, মামা কাম তো হয়ে গেছে। আমার শত্রুর মেয়ে বর্তমানে ইহান শেখের স্ত্রী নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। সেদিন সম্মান ডুবাইতে পারেনি তো কি হয়েছে, আজ তো হবে। রাহাত আর নাইককে ডাক দে, 4 জন মিলে আজ মাস্তি করব। রুমটা ঠিক কর, আইতাছি। কল রেখে রায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে পেছন ফিরতেই রায়কে দেখে চমকে যায় শাওন। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তার। রায়ের মুখে একসাথে ভয়, নিন্দা, তীব্র ঘৃণা পরিলক্ষিত হচ্ছে। শাওন শুকনো ঢোক গিলে বলে, রায়া তুমি এখানে? রায়া নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগে একটা সশব্দের চড় লাগিয়ে দেয় শাওনকে। শাওন গালে হাত দিয়ে দাঁতে দাঁত ঠুকতে থাকে। হাত ধরে টেনে ফাঁকা জায়গায় নিয়ে যে বলে, তোর সাহস তো কম না,
তুই আমাকে চর মারলি, এই শাওনকে চর মারলি, জীবনের ভয় নেই তোর? রায়া টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভালোবাসার নামে এই নোংরা খেলা খেলতে বুক কাঁপলো না তোর? তুই আমাকে রেপ করার চিন্তা করছিস? রাজনৈতিক শত্রুতার জন্য তুই আমার ইমোশন নিয়ে খেললি, আর তোর জন্য আমি কিনা রুমে বসে দম বন্ধ করে কান্না করছিলাম। শাওন সাথে সাথে পকেট থেকে রুমাল বের করে কোনোভাবে রায়ের মুখটা পেতে নেয়। এক হাত দিয়ে শক্ত করে রায়ের দুই হাত মুঠোবন্দি করে ধরে কোনো একজনকে কল দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। রায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চোখ দিয়ে তার অনবরত বাড়ি ঝরছে। ভালোবাসার মানুষের এমন কুৎসিত বিকৃত রূপ দেখতে হবে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। হঠাৎ পায়ে হাঁটুর নিচে কেউ পেছন থেকে লাথি দিতেই আঘাত লেগে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শাওন। পেছন ফিরে তাকায় সে, রায়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের বাড়ি ধরা থামেনি এখন। রায়ের মুখের বাঁধন নিজেই খুলে নেয়। দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে ওঠে, ইহান। ইহানের পিছে কয়েকজন দাঁড়িয়ে আছে, হাতে তাতে লাঠি সোঁটা। 7-8 জনের মধ্যে কারো হাত শুনো নেই, সবার মুখে রাগের ছটা। ইহান রায়কে বুকের বাম পাশে বাম হাত দিয়ে জড়িয়ে নিয়ে শাওনের দিকে এগিয়ে যায়। শাওন উঠবে এমন সময় আরেকবার জোরে লাথি দিয়ে ফেলে দেয়। হাতের উপর পা দিয়ে ডলতে থাকে আর বলতে থাকে, বউ হয় ও আমার, ওর শরীরে হাত দেওয়ার তুই কে? ও আমার বউ, মারলেও আমি মারবো আর আদর করলেও আমি করব। আমি ছাড়া অন্য কেউ ওর গায়ে ফুলের টোকা দিলেও হাত ভেঙে ফেলবো। ওর উপর সব অধিকার শুধু আমার। কানে ভালো করে ঢুকিয়ে নে কথাটা, ও আমার বউ হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বেধড়ক মারধর করতে থাকে। পেছনে থাকা ছেলেগুলো শাওনকে মারতে এগিয়ে আসতে চাইলে ইহান তাদের থামিয়ে দিয়ে বলে, ওকে তো আমিই দেখে নিচ্ছি। আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা কুত্তার বাচ্চা আমার বউকেও স্পর্শ করেছে। কিছুক্ষণের মধ্যে শাওনের 3 জন বন্ধু গাড়ি নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে মারপিট থেকে প্রথমে চলে যেতে চায়। তারপর সিদ্ধান্ত নেয় এবারের মতো ইহান শেখের কাছে ক্ষমা চেয়ে শাওনকে ফিরিয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। 3 জন গাড়ি থেকে নেমে এগিয়ে যেয়ে ইহানকে ধরে থামায়। সবাই শাওনের হয়ে ক্ষমা চায়। 2 জন মিলে শাওনকে মাটি থেকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। একজন বারবার শাওনের হয়ে ক্ষমা চেয়ে যাচ্ছে। ইহান বলে ওঠে, তোদেরও খুব ভালো করে চেনা আছে। কুত্তার সাথে থেকে থেকে তার মতোই ঘেউ ঘেউ করে যাচ্ছিস। আমার বউয়ের দিকে যদি আর একবার কাউকে নজর তুলে তাকাতে দেখি, চোখ একদম তুলে নেব, মাথায় রাখিস। আমার জিনিস মানে সেটা শুধু আমারই। এখানে আমি অন্য কাউকে একচুল পরিমাণও বরদাস্ত করব না। ফার্দার যদি আমার এলাকার ত্রিসীমানায় তোদের কাউকে দেখেছি, সেদিনই তোদের শেষ দিন হবে, মনে রাখিস। ইহান একজনকে ডেকে পুলিশকে কল করতে বলে। রায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রায়ার ইহানের বাড়ি ফিরতে ফিরতে 10টা পার হয়ে যায়। গাড়িতে দুজনের সাথে একটা কথাও বলেনি। সারা রাস্তা রায়া চোখের পানি ফেলেছে। পৃথিবীর কোনো মানুষই নিজেকে নিজের পছন্দ বা সিদ্ধান্তকে ভুল হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তখন খুব দেরি হয়ে যায়। নিজেকে শুধরে নিতে নিতে কিছু সম্পর্ক স্বকীয়তা হারায়। বাড়ির সামনে এসে গাড়ি থামলে রায়া গাড়ি থেকে নেমে পাশেই দাঁড়ায়। ইহান গাড়ি রাখার জায়গায় গাড়ি ঠিক করে রেখে এসে দেখে রায়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ইহান গেটের ভিতর ঢুকবে এমন সময় রায়াকে উদ্দেশ্যে বলে ওঠে, আমি আগেই এশাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওকে বলেছি আমি তোকে নিয়ে দেরিতে ফিরবো। ওভাবে বাড়িতে বলেছে। এবার তুই স্বাভাবিক হয়ে বাড়িতে ঢুকলে আর কোনো সমস্যা হবে না। 2 জন একসাথেই বাড়িতে প্রবেশ করে। ইহান নিজের জন্য বরাদ্দকৃত রুমের দরজা হাট করে খুলে আবার দরজা আটকে দেয়। রায়া সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কোনো সারা শব্দ না পেয়ে নিজেও নিজের রুমের দিকে অগ্রসর হয়। রাতে আর কারোর সাথে দেখা হয় না তার। রায়ার ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। সারা রাত ঘুমোতে পারেনি সে। সমস্ত দুনিয়ার দুঃখ কষ্ট যেন বুকে চেপে বসেছিল তার। বিছানাতে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেছে সারা রাত। কখনো বা রুমেই পায়চারি করেছে বা বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দুঃখ বিলাস করেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমে ফিরে আসবে এমন সময় ইরিনা বেগম রায়াকে নিজের রুমে ডাকেন। রায়া ইরিনা বেগমের পিছে পিছে রুমে প্রবেশ করেন। দুজনে গিয়ে সোফায় বসে ইরিনা বেগম ঠান্ডা মেজাজে বলতে শুরু করলেন, আমার ছেলে আমার সাথে সব কথা শেয়ার করে। যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছিল, তাই সব মিলিয়ে আমি আমার ছেলের চেয়ে 16 বছরের বড়। বয়সের বেশি পার্থক্য না থাকায় আমি আমার ছেলের সাথে খুব ভালোভাবেই মিশতে পেরেছি। এই যে তোর বড় বাবা মারা যাওয়ার পর কিন্তু আমি একা আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। আল্লাহ যদি আমাদের ওপর রহমত না রাখতেন এটা সম্ভব হতো না। ইহান যে তোকে পছন্দ করে এটা আমি অনেক আগে থেকে জানি। ইহান
বাইরে পড়তে যাওয়ার সময় নিজে তোর বাবার কাছে তোকে চেয়ে গিয়েছিল। শোন মা, সংসার জীবনে ভালো থাকার জন্য ভালোবেসে বিয়ে করা জরুরি না। বিয়ের পর পুরুষ আর নারী একে অপরকে ভালোবাসা জরুরি। নারীর মায়া বেশি, একসাথে থাকতে থাকতে পুরুষের মায়ে খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। আমার ছেলেকে ভালো না বেসে থাকা যায় না। আমার ছেলে তোকে প্রচণ্ড ভালোবাসে। যে ছেলে বাড়িতে 3 বেলা ওই টেবিলটাই বসে সবার সাথে বসে নাস্তা করে, সেই ছেলে আজ কয়দিন হয়ে গেল বাড়িতেই থাকছে না। তোদের সাথে কি হয়েছে জানি না, শুধু বলবো যা হয়েছে ভুলে যা আর সব কিছু ঠিক করে নে। পাশাপাশি বাড়ি হয়, তোর ব্যাপারে যে কিছুই জানি না তেমন না। ওসব নিয়ে শাশুড়ি হয়ে কথা বলতে চায় না। আর ওই ছেলে ইরিনা বেগমকে থামিয়ে দিয়ে রায়া বলে ওঠে। বর্মা প্লিজ, আমি বাইরের কোনো ছেলের কথা আর শুনতে চাই না। রায়ের এই ছোট্ট কথায় ইরিনা বেগমের মুখে হাসির রেখা দেখা দেয়। তিনি রায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দোয়া করি সুখী হও। রায়া মাথা নিচু করে নিম্ন স্বরে বলে, বড় মা, আপনার ছেলেকে তো দেখছি না, উনি কোথায়? বাড়িতে নেই। তোর ওপর অভিমান হয়েছে তার নাকি একটু একাকিত্ব প্রয়োজন, তাই সে নিজেই 7 দিনের প্যাকেজে সাজেক রওনা দিয়েছে। রায়া যেন আকাশ থেকে পড়ে। বিয়ের পর ছেলে মানুষ হানিমুনে এখানে ওখানে যায়, আর ইহান কিনা একা সময় কাটাতে অতদূর গিয়েছে। রায়াকে চুপ থাকতে দেখে ইরিনা বেগম বলে ওঠেন, আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে, তুই যেন বাইরে বের না হোস। আমার এমনিতেও বাইরের কোনো দরকার নেই। আমার মা বাবাও তো আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার কেউ নেই, কোথাও যাওয়ারও নেই। পাগলি মেয়ে একটা, তোর সব আছে, সবাই আছে। সবচেয়ে বড় কথা, আমার ছেলের মতো একটা স্বামী আছে তোর। দুজনের মাঝে আরো বেশ কিছুক্ষণ কথা চলে। ইরিনা বেগমের প্রতিটা কথা যেন মনে দাগ কাটতে থাকে রায়ার। নিজে যে কত বড় ভুল করে বসে আছে সেটা হাড়ে হাড়ে বুঝতে থাকে। মন খারাপ লাগছে ইখানের কথা ভেবে, প্রচণ্ড রাগ লাগছে নিজের প্রতি। সন্ধ্যে 7টার পর থেকে বারান্দায় বসে ইহানকে কল দিয়েই যাচ্ছে রায়া। বিকালে এশাকে দিয়ে রায়ার ফোন আর চার্জারটা আনিয়ে নিয়েছিলেন ইরিনা বেগম। ছেলে আর ছেলের বউয়ের সংসারটা ঠিক করতে তিনি ভীষণ কর্মঠ। সন্ধ্যা থেকে 30 বারের বেশি কল করা হয়েছে রায়ার, কিন্তু ইহান ফোন তোলেনি। রায়ার ভীষণ মন খারাপ হচ্ছে। ইরিনা বেগমের কথাটা বারবার কানে বাজছে। সংসার জীবনে ভালো থাকতে হলে ভালোবেসে বিয়ে করা জরুরি না, বিয়ের পর সঙ্গীকে ভালোবাসা জরুরি। রায়া তার জীবনের কালো অধ্যায় সমস্তটা ঝেড়ে ফেলতে চাইছে। সাথে মানুষটা এগিয়ে এলে হয়তো সব নতুন করে শুরু করা সম্ভব হতো। ইরিনা বেগম রাতের খাবারের জন্য ডাকতে এসে রায়াকে রুমে না পেয়ে বারান্দায় এসে দেখে রায়া ফোনটা পাশে রেখে বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। ইরিনা বেগম কাঁধে হাত রাখতেই চমকে ওঠে রায়া। পিছনে তাকিয়ে ইরিনা বেগমকে দেখে মলিন একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ বড় মা, বলেন। কত বাজে দেখেছিস? খেতে হবে না? খেতে আই। আমার খেতে ইচ্ছে করছে না বড় মা। উফ, এসব আমি একদম শুনবো না। আমি ভাত বাড়ছি গিয়ে, তুই এখনই আসবি, একদম দেরি করবি না। আর কালকে বাড়ি যাবি, বাবা রাগ করে আছে। তুই ভুল করেছিলি, তাই সব ঠিকঠাক করে নিতে হবে তো, তাই না? রায়া মাথা ঝাঁকায়। ইরিনা বেগম কিছু একটা ভেবে বলেন, একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ছেলের মতো আর একটাও পাবি না। তুই শুধু এখন একটু পরিশ্রম করে ওকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়। একটা মেয়ে চাইলে পুরুষকে যাযাবর বানাতেও পারে, আবার সংসারী পুরুষও বানাতে পারে। তুই আমার ছেলেকে তোর সুখের হাতিয়ার হিসেবে তৈরি করে নে। ইরিনা বেগম কথা শেষ করে চলে যান। রায়া আরেকবার কল দিয়ে খেতে যাওয়ার কথা ভাবে। রায়া ফোন কানে ধরে গ্রিলের রং তুলতে থাকে চিমটি দিয়ে। ফোন রিসিভ হতেই চোখ খিঁচে বন্ধ করে নেয় রায়া। ওপাশে লোকটার কোনো সাড়া শব্দ না পেয়ে রায়া নিজেই বলে, কোথায় আপনি? ওপাশ থেকে উল্টো জবাব আসে, কেন, কি হয়েছে? প্রশ্নের জবাবে উত্তর দিতে হয়। উল্টো প্রশ্ন করছেন কেন? বিদেশিরা কি আপনাকে এটা শিখিয়েছে? ফোন করেছিস কেন সেটা বল। বাসায় আসেন। না, আমি সাজেক যাচ্ছি। আপনি কোথাও যাচ্ছেন না। বললাম তো যাচ্ছি। তুই আমার থেকে বেশি জানিস নাকি? আপনি মিয়ন ভাইয়ার সাথে ওনার বাড়িতেই আছেন, আমি জানি। আমি কাছে থাকলে তো তোর সমস্যা। এক্স বয়ফ্রেন্ডের জন্য সারাক্ষণ মনটা পুরো ছাই হয়ে যায় তোর। দূরে তো আছি, ভালো থাকার কথা। বাসায় আসেন, চুমু খাবো। থাপ্পড় খাবি, বেয়াদব মেয়ে। আপনার মতো ওষ্ঠতে ওষ্ঠ মিলিয়ে যে চুম্বন করা, ওটা দিব। বাসায় আসেন। টসটসে গালে পুরুষ মানুষের শক্ত হাতে যে থাপ্পড় দেওয়া হয় সেটা দেবো একদম। আসবেন না বাসায়? না, ফোন রাখ। ইহান ফোন কেটে দিলে রায়া দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে বলে ওঠে, শাশুড়ি মা, আপনার ছেলে বাসায় আসুক আগে, তারপর বুঝিয়ে দেব কত মরেছে কত ঝাল।
আমি যেভাবে যে পরিস্থিতিতে তোকে ছুঁয়েছি, তোর অনিচ্ছা সত্ত্বেও ভালোবাসা চাপিয়ে দিয়েছি, এটা আমার ভুল। ভুল না, অন্যায় করেছে, আমি মেনে নিলাম। কিন্তু তুই যেটা করতে চেয়েছিলি সেটা কি ছিল? তোর আর আমার কাজে কি কাটাকুটি করে মিলমিশ হওয়া যায়? ইহানের প্রশ্নের উত্তরে রায়া কিছুই বলতে পারছে না। চুপচাপ বসে নীরবতা পালন করছে আয়োজন করে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষ প্রতারিত হওয়ার পর নতুন করে ভালোবাসতে ভয় পায়। আমি খুব বাজেভাবে প্রতারিত হয়েছি, খুব 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 বাজেভাবে। আমি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিয়েছি, নিজেকে বদলে ফেলেছি। আমার পৃথিবীতে আমার মানুষ বলতে একজনও নেই। এইটাই কি বড় শিক্ষা না আমার জন্য? মানুষ মাত্রই তো। ইহান ধমকের সুরে বলে ওঠে, একদম এটাকে ভুল বলবি না, এটা অন্যায়, মাত্রা ছাড়া অন্যায়। ক্ষমার অযোগ্য? আপাতত ক্ষমার বিষয়টা মাথায় আনতে চাইছি না। একাকিত্ব আমাকে গিলে খাচ্ছে, সঙ্গ প্রয়োজন। কিছু সময় মানুষের একাকিত্ব প্রয়োজন, নিজের ভুল বোঝার জন্য, নিজেকে চেনার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য একাকিত্ব প্রয়োজন। আমার প্রয়োজন আর অনুভব করেন না? নাকি মৃত্যুসম অপরাধ করার ফলে আমার প্রতি থাকা ভালোবাসা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে? ভালোবাসতে ভুলে গিয়েছেন? একটা অন্যায় করার পর যতটুকু অপরাধ বোধ হওয়া প্রয়োজন তার চেয়ে অনেক হয়েছে এবং হচ্ছে। হতে থাকুক। একবার আসবেন না? সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলবেন না যে রায়া, অনেক তো হলো, চলো আবার শুরু করি? তুই বিয়ের পর প্রাক্তনের সাথে চলে যেতে চেয়েছিলি, তোর মনে হয় খুব তাড়াতাড়ি তুই ক্ষমা পাবি? রায়া কিছুক্ষণ নীরব থেকে আবার বলে ওঠে, মৃত্যুদণ্ড দেবেন? বেঁচে যেতাম। দম বন্ধ হয়ে আসা আমার সময় বাঁচার তাগিদে ছটফট করি। এইসব আর করতে হতো না। এত অসম্মান নিয়ে বাঁচা যায় না। আপনি এটুকু চিন্তা করছেন না যে আপনার সাথে যদি এমন হতো যে আপনি কাউকে ভালোবাসেন এবং বাড়ি থেকে আপনাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে, হঠাৎ আগের সেই ভালোবাসার মানুষকে দেখলে হৃদয়টা লাফিয়ে উঠবেই। আমি কিছুতেই ভুলতে পারছি না যে আমার বউ অন্য কারোর সাথে। ইহান কথা বলতে গিয়ে থেমে যায়। নীরের বলা বাক্যটা কিছুতেই শেষ করতে পারে না, মুখ দিয়ে বের হয় না কথা। ইহানকে চুপ করে যেতে দেখে রায়া বলে ওঠে, মৃত্যু প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে ফেলে দেবেন না, এমন পরিস্থিতি তৈরি করবেন না প্লিজ, যেটায় ভুলের এবং অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে করতে নিজের মৃত্যু কামনা করতে হয়। মানুষের নিজের ভুল বুঝতে একটা ধাক্কাই যথেষ্ট। এই ধাক্কা আমার হাড় গোড় ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না। মানুষের মন থেকে যখন ভালো লাগা হারিয়ে যায় তখন ভালো থাকাটাও বিদায় নেয়, আর ভালো থাকা বিদায় নিলে মানুষ তখন মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে উদ্গ্রীব হয়ে ওঠে। ইহান তখনও চুপ করেই আছে। রায়া নিজেই কান্না করতে করতে আবার বলে, আমি কিন্তু যেইভাবেই হোক নিজেকে বাঁচিয়ে নিতাম। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপ ফেলার আগেই সবটা জেনে গিয়েছিলাম। যেটা করতে চেয়েছিলাম সেটার চাওয়া পর্যন্তই, আর এটাই আমার অপরাধ। রায়ার কথা বলতে পারছে না, কান্না করে তার নাক মুখ বন্ধ হয়ে আসছে, গলা থেকে কথা বের করছে না। রায়া ফোনটা কেটে পাশে রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। গোটা 4 সপ্তাহ পর ইহান রায়ার কল রিসিভ করেছিল। এই 4 সপ্তাহ রায়া প্রতিটা সেকেন্ডে নিজেকে পুড়িয়ে নিজেকে খাঁটি করে তৈরি করছে প্রতিনিয়ত। রায়ার কান্নার আওয়াজে দরজায় এসে নক করেন ইরিনা বেগম। রায়া মুখ মুছে বিছানা থেকে নেমে দরজা খুলে দেয়। ইরিনা বেগম শাড়ির আঁচল 2 ভাঁজ করে কাঁধে তুলে নিয়ে রুমে প্রবেশ করেন। রায়াও ইরিনা বেগমের পিছে পিছে গিয়ে সামনেই দাঁড়ায়। ইরিনা বেগম ইশারা করে বসতে বললে রায়া বাধ্য মেয়ের মতো বসে পড়ে। কান্না করছিলি? ইরিনা বেগমের হঠাৎ করে প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় রায়া। ইরিনা বেগমের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে পারে না। ইরিনা বেগম রায়ার কাছাকাছি গিয়ে বসেন। এক হাত দিয়ে রায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেন, এই কয়েকদিনে তো কম কান্না করলি না, আর কত? আপনার ছেলে আমাকে মাফ করবে না বড় মা। আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, অপরাধ করেছিস, কিন্তু আমি মেয়ে হিসেবে যেটুকু বুঝি, মেয়েদের মায়া অনেক গভীর, খুব বেশি ভালোবাসতে পারে। আর এই অতিরিক্ত ভালোবাসা যখন ভুল মানুষের প্রতি আসে তখন আর কান্নার সীমা থাকে না। একটা মানুষের ভুল ঠিক করে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য 1 মাস কম সময় না। কান্না করে নে, যত ইচ্ছে আজ কান্না করে নে। এরপর আর কোনোদিন যদি আমি তোকে কান্না করতে দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। কান্না করতে করতেই বলে, আপনার ছেলে আমাকে আর কোনোদিনও ভালোবাসবে না বড় মা।
আগে আপনার ছেলের ভালোবাসা অসহ্য লেগেছে, আর এখন তার ভালো না বাসা অসহ্য লাগছে। সব ঠিক হয়ে যাবে। ইহানকে বাসায় আসতে দে। পুরুষ মানুষকে ঠিক করে রাখতে নরম না কঠোর হতে হয়। আমি সবসময় তোর পাশে আছি। শুধু আমার ছেলেকে একটু ভালোবাসিস। ইহান তোকে খুব ভালোবাসে, তাই তো এত কিছু সহ্য করে নিতে পারছে না, কষ্ট পাচ্ছে তোর মতোই। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না বড় মা। উনি কিভাবে ক্ষমা করবে? তবে গোটা একটা মাস আমার কাছে এক যুগ মনে হয়েছে। উনি দূরে থেকে কেন এত শাস্তি দিয়েছে আমাকে? বাসায় এসে কি শাস্তি দেওয়া যায় না? আসবে, অপেক্ষা কর। এসে আর শাস্তি দিবে না, সবকিছু ঠিক করে নেবে দেখিস। এখন ঘুমিয়ে পড়তো। ঘুরতে দেখ 1:30 বাজে। না খেয়ে না ঘুমিয়ে নিজের কি অবস্থা করেছিস দেখেছিস একবারও? ঘুমাবো। অনেকদিন ঠিক মতো ঘুমাই না। আপনার ছেলে তো শান্তি দিচ্ছে না আমায়। আমি কিন্তু পুরনো রায়াকেই চাই, যে মিশুক প্রকৃতির, বেশি কথা বলতে পছন্দ করে, সারাক্ষণ এর ওর পেছনে লেগে থাকে, যার জীবনে মজাটাই সব। কথা দে আমাকে, তুই আর কান্না করবি না। কথা দিলাম বড় মা, খুব বেশি কষ্ট না হলে কান্না করব না। ইনা বেগম রায়াকে শুইয়ে দিয়ে রুমের লাইট বন্ধ করে রুম থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন কবে যে সবকিছু ঠিকঠাক হবে। ইনা বেগম চলে গেলেও রায়া সারা রাত আর ঘুম হয় না। বিছানা এপাশ ওপাশ করতে করতেই সময় কেটে যায়। ফজরের আজান শুনে বিছানা ছেড়ে উঠে ওযু করে নামাজটা আদায় করতে দাঁড়িয়ে যায়। সিজদাতে যেতেই যেন কান্না নির্দ্বিধায় ভেতর থেকে বেরিয়ে আসে। রায়ার ঘুমোতে ঘুমোতে ভোরের আলো ফুটে যায়। দুপুরে রান্না বসিয়েছেন ইনা বেগম। এশা রান্নার কাজে সাহায্য করছে। ইনা বেগম মাছ ভাজছেন। ইহানের পছন্দের রান্নাগুলো প্রায় সবগুলো শেষ করেছেন তিনি। রান্নাঘরের একপাশে রাখা ফোনটা বেজে উঠতেই ইরিনা বেগমের মুখে হাসি ফুটে যায়। এশাকে ডেকে বলেন, এসা মা যা তো দরজা খুলে দিয়ে আয়। এশা কলিং বেলের আওয়াজ না পেয়ে জিজ্ঞেস করে, কেন? কেউ তো আসেনি। রায়া আপুর মা চলে যাবার পর তো আমি দরজা আটকে দিয়ে এসেছি। খুলে দেখ কে এসেছে। আমি তো কলিং বেলের আওয়াজ শুনলাম না, তুমি শুনছো? বেশি কথা না বলে যা তো। আচ্ছা, যাচ্ছি। বলে এশা রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিতে চলে যায়। কিছুক্ষণ পর এশা দৌড়ে রান্নাঘরে এসে ইরিনা বেগমকে বেশ উচ্ছ্বাসের সাথে বলে, মা, ভাইয়া এসেছে। তুমি বুঝলে কি করে? ফোন দিয়েছিল। তুই যা তো ছাদ থেকে ধুয়ে দেওয়া কাপড়গুলো নিয়ে আয়। অনেক রোদ বাইরে, বেশিক্ষণ জামা কাপড় বাইরে থাকলে রং নষ্ট হয়ে যাবে। ইরিনা বেগম রান্না করতে করতে আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করতে থাকেন যেন এবার এতদিন পর ইহান আর রায়ের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। অনেক তো হলো ভুল বুঝে ইগো নিয়ে কষ্ট নিয়ে দূরে থাকা। ওরা দুজন ভেতরে ভেতরে শক্ত সম্পর্ক তৈরি না করলে যে কেউ এসে তাদের আলাদা করে দিয়ে চলে যাবে। ইহান রুমে প্রবেশ করে দেখে রায়া তখনও বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ছোট বাচ্চা ছেলে মেয়ে যেমন সমস্ত বিছানা দখলে নিয়ে ঘুমোয়, রায়াও ঠিক ওভাবেই ঘুমাচ্ছে। ইহান নিজের ব্যাগটা রেখেই রায়ার দিকে এগিয়ে গিয়ে মাথার পাশে বসে। প্রায় 1 মাস পরেই মুখটা সে দেখছে। মুখটা মলিন হয়ে যায় ইহানের। কি অবস্থা হয়েছে রায়ার? এই মেয়েটা রাতে তাকে কল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। ইহান মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা কি জানে তার কান্নার আওয়াজ বুকের ভেতরে সবকিছু একদম তছনছ করে দেয়। ইহান আলতো করে রায়ের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। কপালে মুখে এলিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতেই রায়ার চোখ মেলে তাকায়। ইহানকে দেখে তার চোখ দুটো যেন আরো বড় আর গোল হয়ে যায়। চিৎকার দিয়ে বলে, আম্মু, ভূত! ইহান চকিতে রায়ের মুখ চেপে ধরে নিজের ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলতেই থাকে, আমি তোকে কিছু করেছি? এমন চিৎকার দিয়েছিস কেন? আমি তোকে আদর করেছি, চুমু খেয়েছি, নাকি শক্ত হাতে থাপ্পড় মেরেছি, কোনটা? রায়া মাথায় এপাশ ওপাশ নাড়াচ্ছে আর অস্পষ্ট আওয়াজ করে যাচ্ছে। ইহান রায়ের মুখ থেকে নিজের হাত সরিয়ে নেয়। রায় উঠে বসে হাঁপাতে থাকে। ইহান বিছানার নিচে থেকে আলমারির চাবি নিয়ে রায়কে দেখিয়ে বলে, আমি চাবি নিচ্ছিলাম আর তুই চিৎকার শুরু করে উঠেছিস, বেয়াদব মেয়ে। এই রুমে আমার ঘুমের সময় কেউ আসে না। এভাবে চোখ খুলে আপনাকে দেখে ভয় পেয়ে গেছি। তার উপর আপনি তো বাড়িতে ছিলেন না। দিন দুপুরে নিশ্চয়ই ভূত আসবে না, তাই না? আসতেও তো পারেন, কিন্তু আপনি কখন আসলেন? এসব তোর জানতে হবে না। কার জানতে হবে? মানুষ জোগাড় করে নেব। বাড়িতে নিয়ে আসেন, বিষ খাইয়ে আগাছা সাফ করে ফেলবো। বেশি কথা বললে থাপড়িয়ে চোয়াল বাঁকা করে ফেলবো। এই গাল শুধু চুমু দেওয়ার জন্য। একটা চুমু দেন। ইহান রায়ের কাছ থেকে উঠে এসে আলমারির লক খুলতে খুলতে রায়ের আড়ালে হাসতে থাকে। মেয়েটা বড্ড বাজি। ইহান নিশ্চিত এই মেয়ের সাথে থাকলে রাগটার কিছুতেই ধরে রাখতে পারবে না।
এমনিতেই রাতে কান্না করে মনটা গলিয়ে দিয়েছে। এতগুলো দিন নিজেকে কঠোর করে রেখেছিল, কিন্তু পুরো একটা মাস কথা না বলে ভালো না লাগায় মাকে জানিয়ে তাড়াতাড়ি সুদূর ঢাকা থেকে চলে এসেছে। আপনাকে একটু জড়িয়ে ধরে। ইহান আলমারির সিক্রেট ড্রয়ার থেকে কিছু ইম্পর্টেন্ট কাগজ খুঁজছিল। এমন সময় রায়ের এমন আবদারজনিত গলা শুনে পিছনে ঘুরে তাকায়। ইহান আবার আলমারির দিকে তাকিয়ে উঁচু স্বরে বলে ওঠে, কি চাই এখানে? আপনাকে। মানে? বাংলায় বললাম তো, বোঝেননি? আমি তোর সাথে এখানে প্রেম করতে আসিনি রায়া। আমার কাছাকাছি আসার চেষ্টাও করবি না। আমাকে আমার মতো থাকতে দে। আপনি আমার জন্য বাসায় আসেননি? তোর জন্য কেন আসবো? এখানে আমার প্রয়োজন ছিল বিধায় এসেছি। আমি জানি আপনি আমার জন্যই এসেছেন। চরিত্রহীন কোনো মেয়ের জায়গা নেই আমার জীবনে। ইহানের কথায় চোখ ঘোলাটে হয়ে যায় রায়া। বুকের মধ্যে অদ্ভুত ব্যথা শুরু হয়, চারপাশ অন্ধকার হয়ে আসতে শুরু করে। একটা মানুষ যখন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেবে, একটা মানুষের জন্য, শুধুমাত্র একটা মানুষের জন্য নিজেকে তার দিকে এগিয়ে দিবে, সেই মানুষটাই বোধহয় ছেড়ে যাওয়ার সাহস দেখায়। অপ্রিয় থেকে প্রিয়, আবার প্রিয় থেকে অচেনা হওয়ার পথ বুঝি এমনই হয়। রায়ের চোখ টলমল করছিল। রায়ের কোনো সারা শব্দ না পেয়ে ইহান পেছনে ফিরে তাকায়। রায়া চোখের পলক ফেলতেই 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রায়া ইহানের দিকে অনিমেষ তাকিয়ে আছে, ভারী গলায় বলে ওঠে, সবকিছু এভাবে শেষ হয়ে যাবে? সত্যি সত্যি? আপনি আমার সাথে এমন করলে আমার বেঁচে থাকার শেষ আশাটুকুতেও যে সলেতেহীন মোমবাতির আলোর মতো নিভে যাবে। রায়া প্লিজ, আমার এসব আর শুনতে ইচ্ছা করছে না। মানুষ তো ফাঁসির আসামিকেও ভালোবাসে, তার জন্য কষ্ট হয়। আমার জন্য আপনার একটুও কষ্ট হয় না, আর একটুও ভালোবাসেন না? ইহান কোনো জবাব দেয় না। নিজের প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে বিছানার ওপর চলে যায়। রায়া কিছুক্ষণ স্থির থেকে সেখান থেকে বাইরে চলে যায়। রায়া চলে যেতে ইহান দৌড়ে এসে দরজায় উকি দিয়ে দেখে রায়া চোখ মুখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে যাচ্ছে। নিজের 2 কোমরে 2 হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। মনে মনে ভাবতে থাকে, এভাবে আর কতক্ষণ? নিজের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য এত হাজারি করছে, আর সে কিনা প্রতিশোধ নিচ্ছে। রায়া তো রাতে ঠিকই বলেছিল, সে অন্যায়ের কথা ভেবেছিল ঠিকই, কিন্তু আসল কাহিনী বুঝতে পেরে পিছিয়ে এসেছিল তো। ইহান বিড়বিড়িয়ে বলে ওঠে, এই মেয়ের থেকে কি আর দূরে থাকা সম্ভব হবে? বুকে জড়িয়ে নেওয়ার জন্য বুকটা তো আনচান করছে। মরুভূমিতে 1 ফোঁটা পানির জন্য মানুষ যেমন তৃষ্ণার্ত থাকে, আমিও তেমন রায়া নামক পিপাসায় কাতর হয়ে আছি। রায়া রান্নাঘরে গিয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার ছেলে আমাকে সত্যি আর ভালোবাসে না বড় মা। আমি কি করব এখন? ইরিনা বেগম হাতের চামচটা ধুয়ে রাখতে রাখতে বললেন, কে বলেছে তোকে? আপনার ছেলের কথায় বোঝা যায়। ইহান নিজের মুখে বলেছে? না, তা বলেনি। তাহলে তোর এত কিছু ভাবতে হবে না। তুই আবার কান্না করেছিস? আমাকে না কথা দিয়েছিলি? আপনার ছেলে বাজে ব্যবহার করেছে আমার সাথে। ওকে, আমি দেখে নিব। তুই যা, ফ্রেশ হয়ে আয়। আজ সবাই একসাথে খেতে বসবো। কালকে আমাকে তাড়াতাড়ি ডেকে দিও। আজ রাতে ঘুম হয়নি, সকালে ঘুমিয়েছি জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, রাখবো, এখন যা। রায়া রান্নাঘর থেকে চলে গেলে ইরিনা বেগম মনে মনে বলেন, আমার ছেলেটা যে তোর কান্না আর সহ্য করতে না পেরে চলে এসেছে তোর কাছে, এটুকু বুঝলি না? খাবার টেবিলে বসে সবাই রায়ার জন্য অপেক্ষা করছিল। ইহান মায়ের সাথে কথা বলছিল, এশার রায়া দুজনে এখনো আসেনি। ইহান গলা উঁচু করে এশার রুমের দিকে তাকিয়ে এশাকে ডাক দিতে এশা বেরিয়ে এসে খাবার খেতে বসে যায়। ইহান রায়াকে না ডেকে মাকে বলে, আম্মি, তুমি রায়াকে ডাকো। এশা পাশে থেকে বলে ওঠে, তুমি ডাকছো না কেন? তোমার বউকে তুমি ডাকো। জানো কি পরিমাণ কান্না করছে বেচারি তোমার জন্য? তুমি তো লাকি। চুপ। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? শিখিয়ে দিতে হবে আবার? আমাকে কিছু শেখাতে হবে না, তুমি বরং গুগলকে জিজ্ঞেস করো। টিউটোরিয়াল দেখে শিখে নাও যে বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়। ইহান মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, আম্মি, তোমার মেয়েকে বলে দাও বেশি কথা বললে কিন্তু আমি ওকে তুলে ছাদে থেকে ফেলে দেব। থামবি তোরা? রায়াকে দেখে এসা বলে ওঠে, ওরে নীলপরি যে, তা কোথার থেকে? পরীর দেশ থেকে নাকি আকাশ থেকে পড়লে? এসার কথা শুনে সবাই বাম পাশে তাকায়।
রায়া নীল শাড়ি পরে লজ্জা মাখা মুখে খাবার টেবিলের দিকে এগিয়ে আসছে। ইহানের পাশে এসে দাঁড়িয়ে ইরিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, কেমন লাগছে আমাকে বড় মা? ইনা বেগম মুখে হাসি ফুটিয়ে বলেন, খুব সুন্দর লাগছে, তাই না রে ইহান? শর্ট হেয়ারের শাড়িতে কি সুন্দর বানিয়েছে তোকে, কারো নজর না লাগুক। রায়া ইহানের দিকে তাকিয়ে আছে নিজের প্রশংসা শুনতে। পৃথিবীর সব নারীর অধিকার আছে শাড়ি পরলে ব্যক্তিগত মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার। পৃথিবীর সব পুরুষের উচিত নারী শাড়ি পরলে পরিমাণগতভাবে বেশি বেশি ভালোবাসা, অন্যায় করলে ক্ষমা করে দেওয়া। রায়ের অনেকক্ষণ তাকিয়ে থাকা দেখে ইহান বলে ওঠে, মা, মেয়েদের বড় চুলই ভালো লাগে, ছোট চুল ছেলেদের জন্য। আর হ্যাঁ, শাড়িতে একটু ভালোই লাগছে। বাড়িতে যেসব টি শার্ট পরে থাকে ওসব দিয়ে তো তুমি রান্নাঘরের পাতিল ধরো। রায়া রাগে চোখে ইরিনা বেগমের দিকে তাকালে ইরিনা বেগম রায়াকে ইশারায় ইহানের পাশে বসতে বলেন। রায়া একটা বড় শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে ইহানের পাশে ধপ করে বসে পড়ে। সবাই খাওয়া শুরু করেছে। ইহান ভাতের এক লোকমা মুখে নিতে নিজের পায়ে সুরসুরে অনুভব করে। ভাত মুখে দিয়ে টেবিলের নিচের দিকে তাকিয়ে দেখে রায়া তার পা ইহানের পায়ের উপর রেখে সুরসুরি দিয়েই যাচ্ছে। ইহান পা সরিয়ে রায়ের দিকে তাকাতেই রায়া ঠোঁট দিয়ে চুমুর ইশারা করতে ইহানের হিঁচকি উঠে যায়। ইরিনা বেগম তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ইহানের দিকে বাড়িয়ে দেন। ইহান ঢকঢক করে গ্লাসের সম্পূর্ণ পানিটুকু খেয়ে নেয়। রায়া পাশে বসে মিটমিটি হাসছে। রায়ের হাসি দেখে ইহান চোখ বড় বড় করে রায়ের দিকে তাকাতেই রায় হাসি বন্ধ করে খাবার প্লেটে মন দেয়। খাবার খাওয়া শেষ হতেই একে একে সবাই গিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে এশা দরজা খুলতে যাবে, ইহান তাকে থামিয়ে দিয়ে নিজেই দরজা খুলতে যায়। দরজা খুলে ওপাশে অপরিচিত এক লোককে দেখে ইহান জিজ্ঞেস করে, জি বলুন। দরজার ওপাশ থেকে লোকটা বলে, ইহান শেখের নামে পার্সেল এসেছে। আমি ইহান শেখ। কে পাঠিয়েছে? সেটা লেখা নেই স্যার। ঠিক আছে, আমাকে দিন। ফর্মালিটিস পূরণ করে ইহান পার্সেলটা রিসিভ করে নেয়। হঠাৎ কে পার্সেল পাঠালো, বিষয়টা বেশ ভাবাচ্ছে ইহানকে। পার্সেলটা উল্টে পাল্টে দেখতে থাকে আর ভাবতে থাকে কি আছে এখানে, আর পাঠালোই বা কে? আমার থেকে চুমু নেন না, অন্য মেয়ের দেওয়া এত কিছু নিচ্ছেন কিভাবে? কোন মেয়ে আপনাকে পাঞ্জাবি ঘড়ি ওয়ালেট পাঠিয়েছে? আমি থাকতে আবার কোন মেয়ে আপনার উপর নজর দিয়েছে? ইহান পার্সেল খুলে ভূত দেখার মতো বসেছিল। বিছানার উপর দুইটা পাঞ্জাবি রাখা, একটা সাদা আর একটা গাঢ় খয়েরি, একটা ঘড়ি ওয়ালেট ও পাশে রাখা। ইহান সেগুলো থেকে চোখ ফিরিয়ে রায়ের দিকে তাকায়। কি বললি? কোন মেয়ে পাঠিয়েছে আপনাকে এসব? ইহান ঠান্ডা মেজাজে বলে, আমি জানি না, এখানে এসব ছাড়া কিছুই নেই। আপনি বাসায় এসেছেন সেটা বাইরের মানুষ জানলো কি করে? সেটা আমি কি করে বলবো আজব? একদম রাগ দেখাবেন না। আমি কিছু করলে সেটা দোষ, আর আপনি করলে সেটা আপনি জানেন না। ইহান রায়ের কথায় বেশ দমে যায়। নরম স্বরে বলে, আমি সত্যি জানি না এসব কে পাঠিয়েছে। আমার কারোর সাথে অ্যাফেয়ারও নেই যে সে পাঠাবে। তুই তো জানিস আমি তোকে। ইহান চুপ হয়ে যায়। কথা মাঝপথে থেমে যাওয়ার রায় বলে, আপনি আমাকে কি? কিছু না। বলুন। বললাম তো কিছু না। ভালোবাসেন না এখন আর? 7 বছর ধরে। দূরে থাকছেন কেন? আমার শাস্তি পাওয়া শেষ হয়নি? বুকের ভেতরটা খুব খালি খালি লাগে জানেন। আমার কি আপনাকে আর পাওয়া হবে না? আমারও লেগেছিল, সত্যটা বুকে তীরের মতো বিঁধেছিল। দূরে গেলে ভালো থাকবেন, ব্যবস্থা করে দেব। রায়া প্লিজ, সবসময় এই ঘ্যান ঘ্যানা নিয়ে আমার ভালো লাগে না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে প্লিজ। দূরত্ব ঘুচিয়ে কাছে আসতে চেয়েছিলাম, দূরে সরিয়ে দিলে আমার আর ফেরা হবে না। মেয়েদের অভিমান অনেক বেশি, সহ্য করতে পারবেন না। রায়া বারান্দায় চলে যায়। ইহান মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কে পাঠালো এসব। এত এত চিন্তার মাঝে রায়ের এসব কথা একদমই ভালো লাগছিল না ইহানের। সবগুলো জিনিস উল্টে পাল্টে বারবার দেখতে থাকে। গিফট পাবে মেয়েরা, শাড়ি চুড়ি, পৃথিবীতে সব যত প্রসাধনী আছে সব পাবে। ছেলেরা কেন গিফট পাবে, তা আবার সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট তো না যেন টেনশনের বস্তা। ইহান উঁকি দিয়ে বারান্দায় দেখে রায়া বারান্দার গ্রিল ধরে নিজের বাড়ির দিকে তাকিয়ে আছে। ইহান মায়ের কাছে শুনেছে রায়া একটা বারের জন্যও নিজের বাড়িতে যায়নি। রায়ার সকালে ঘুমানোর অভ্যেস, তাই রায়ের মা মাঝে মাঝে এসে দেখে গেছে। ইহান রায়ের কাছে যাবে এমন সময় রায়ের ফোনে মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ হতেই ইহান ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন দেখা যাচ্ছে। ইহান স্পষ্ট দেখতে পেল সেখানে লেখা,
দোস্ত, 4,000 টাকা খরচ হয়েছে ইহান ভাইয়ার ওষুধ কিনতে। বিকেলে আমি তোকে বাকি 1,000 টাকা ব্যাক করে দিয়ে দিব। ইহান মেসেজটা দেখে খানিকক্ষণ থাওয়া মেরে দাঁড়িয়ে থাকে। মাথায় যেন ঢুকেও কিছু ঢুকছে না। রায় এসব করেছে আর এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। ইহান ফোনটা রেখে বারান্দায় চলে যায়। রায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, সরি। রায় পাশে না তাকিয়ে বলে, কেন? ওই যে ধমক দিলাম সেজন্য। শুধু ধমকের জন্য? আর কিসের জন্য সরি বলা উচিত? কিছু না। বাজারের মোড়ের ওখানে নীল রঙা একটা বাড়ি আছে না, ওখানে একটা মেয়ে আছে তোর মতো সুন্দর দেখতে, ফর্সা গায়ের রং, কিন্তু ওর চুলগুলো অনেক বড়। ওদিকে গেলেই বারান্দায় এসে আমাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এখন সন্দেহ হচ্ছে ওই মেয়েটা এসব দেয়নি তো, দিতেও পারে, তাই না বল? ভালোবেসে যেহেতু পাঠিয়েছে, নষ্ট করা উচিত হবে না। রায়া এবার এক ঝটকায় ইহানের দিকে ফিরে তাকায়। ব্রুকুচকে ইহানের দিকে তাকিয়ে বলে, কোন মেয়ে আপনাকে পছন্দ করে? নিয়ে চলুন আমাকে তার কাছে, আমি এক্ষুনি দেখবো তাকে। দেখে কি করবি? হিংসা হবে দেখে? হলে হোক, আপনার কি? এই মেয়ের মুখে আমি অ্যাসিড নিক্ষেপ করাবো। চেয়ারম্যানের মেয়ে আমি। এত সাহস? সাহসের কিছুই দেখেননি। দেখতে চাই, দেখা একটু সাহস। রায়া 2 পা এগিয়ে এসে 1 পা ইহানের পায়ের উপর রাখে। এই প্রথম রায়া নিজের ইচ্ছেতে ইহানের কাছে আসে। নিজের পায়ে প্রেয়সীর স্পর্শ পেয়ে সমস্ত শরীর যেন আন্দোলিত হয়। নিশ্চুপ হয়ে যায় ইহান। দুজন একে অপরের চোখে নিজেদের সীমাবদ্ধ করে নেয়। দুজন যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে। রায়া নিজের আরেকটা পা ইহানের পায়ের উপর রাখতেই ইহান রায়ার পড়ে যাওয়া আটকাতে কোমর জড়িয়ে ধরে। রায়া ইহানের পায়ের উপর পা উঁচু করে দাঁড়িয়ে পড়ে। রায়ার সমস্ত শরীর কাঁপছে। সেদিনের প্রথম ছোঁয়ার কোনো অনুভূত হয়নি রায়ার। আজ যেন পেটের নাড়ি অবধি কাঁপাকাঁপি করছে। রায়া ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছে না। রায়া ইহানের ঠোঁটের দিকে নজর ফেলে ধীরে ধীরে সেটাকে গন্তব্য মনে করে এগোতে থাকে। ঠোঁটে ঠোঁট স্পর্শ করতেই রায়ার শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। সাথে সাথে দুজন চোখ বন্ধ করে নেয়। ইহান রায়ের কোমর শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীর সাথে ভালোবাসার প্রথম চুম্বন উপভোগ করতে থাকে। দুজন যেন ব্যস্ত জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহাকাশ থেকে যেমন কোনো কিছু হঠাৎ কোথাও ছিটকে পড়ে, ঠিক তেমনি যেন রায়ার ইহান পৃথিবী নামক গ্রহ থেকে ছিটকে যায়। বাস্তব থেকে তারা এখন ধরাছোঁয়ার বাইরে। এসা ভাইয়া ভাইয়া করে ডাকতে ডাকতে রায়া আর ইহানের রুমের দিকে আসতে থাকে। এশার গলা স্পষ্ট হতেই রায়া আর ইহান দুজনে নিমিষেই দুজনকে ছেড়ে বারান্দায় 2 প্রান্তে চলে যায়। রায়া এক প্রকার ইহানের দিকে তাকাতেই দেখে ইহান অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। ইহান রায়ের সামনে থেকে রুমের দিকে পা বাড়ায়। ইহানের মুখে হাসি লেপ্টে আছে। এশাকে দেখেই মুখটা গম্ভীর করে নেয় সে। কি চাই? ডাকছিস কেন? টাকা দাও, টাকা লাগবে। কিসের টাকা? আমার বান্ধবীরা বিকেলে বের হচ্ছে, সবাই মিলে, আমিও বের হব। কত টাকা লাগবে? 1,000 হলেই চলবে। ইহান টেবিলে রাখা ওয়ালেট থেকে 1,000 টাকা এবং একটা নোট বের করে এশার হাতে দেয়। এশা নোটটা নিয়ে রুমের এদিক ওদিক তাকিয়ে বলে, রায়া আপু কই? ওয়াশরুমে। বারান্দায় আছে। ওকে আবার কিসের দরকার? শাড়ি নেব একটা, সবাই শাড়ি পরবে। আচ্ছা যা, গিয়ে দেখ। এশার কথা না বাড়ি সোজা বারান্দায় চলে যায়। বারান্দার রুম থেকেই আপু বলে ডাক দিতেই রায়া চমকে ওঠে। পেছনে তাকাতে এশাকে দেখে আমতা আমতা করে বলে, কি? কিছু হয়েছে তোমার? তোর ভাইকে আমি চুমু খেয়েছি। গভীর যে চুমু আছে না, ওইটা। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেছে, নাড়িও কাঁপছে জানিস। কথাগুলো বলতে না পেরে, কিছু হয়নি, তুই কিছু বলবি? হ্যাঁ, তোমার সবুজ শাড়িটা দাও, সেদিন কিনেছিলে না, ওটা। আলমারি থেকে নিয়ে নে সোনা প্লিজ। আমি রুমে যেতে পারবো না। ওমা, নিজের রুমে যেতে পারবে না কেন? পারবো না বলতে যেতে ইচ্ছে করছে না। না, তুমি আসো, আমার জুয়েলারিও লাগবে। যেতেই হবে? হ্যাঁ, আসো। তোর ভাইয়া রুমে আছে? এশা রুমে উকি দিয়ে ইহানকে না দেখতে পেয়ে বলে, না, ভাইয়া রুমে নেই। আচ্ছা চল। রায়া এশার সাথে রুমে চলে আসে। রুমে এসে আসলে ইহানকে দেখতে পায় না সে। শুকনো একটা ঢোক গেলে আলমারির দিকে চলে যায়। আলমারি থেকে এশার পছন্দের সব কিছু বের করে এশার হাতে দিতেই এশা সেগুলো নিয়ে চলে যায়। রায়া বিছানায় রাখা ইহানের জন্য নেওয়া জিনিসগুলো দেখতে এগুতে ঠিক তখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়।
রায়া যেন সেখানে স্ট্যাচু হয়ে যায়। রায়া মনে মনে নিজেই নিজেকে নোংরা অকথ্য ভাষায় গালি দিতে থাকে, মনে মনে নিজেকেই শাসায়। কেন যে তখন ওরকম বেহায়ের মতো কাজ করতে গেলি? এখন এই লোকটার সামনে দাঁড়াবি কি করে? এই লোকটা তোকে এখন কথায় কথায় লজ্জা দেবে, দেখে নিস। রায়া ইহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকে। ইহানের মুখভঙ্গি কোনো কিছুই বলছে না, কিছুর আভাসও দিচ্ছে না। তবে কি আগাম বার্তা ছাড়া কোনো কিছু ঘটবে? হাসপাতাল থেকে সবার বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যায়। ইহান হাসপাতালের গেটে গাড়ি নিয়ে সবার জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে গাড়ি করে 9টার মধ্যে বাড়ি ফিরে যায়। রায়া মা বাবার সাথে নিজেদের বাড়িতে যাবে, তখন ইহান তাকে ডাক দেয়। রায়া মা বাবাকে বাড়ির ভেতরে যেতে বলে এগিয়ে যেতেই বলল, আমি গিয়ে ফ্রেশ হই, মাথাটা খুব ধরেছে। গোসল দিলে হয়তো একটু ভালো লাগবে, তুই কাকার সাথেই থাক একটু। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়েন আপনি। ঠিক আছে। ইহান বাড়ির দিকে রওনা দেয়। গেটের ভিতরে প্রবেশ করলে রায়া নিজেও এবার বাড়ির ভেতরে প্রবেশ করে। বিকেল প্রায় 4টা। রায়া গোসল দিয়ে বের হয়। সকালবেলা বাড়িতে গিয়েছিল, সেখানে সারাক্ষণ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। রায়া ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়াল করে ইহান আগের মতোই অন্যদিকে হয়ে শুয়ে আছে। রায়া চুল উঠতে মুছতে ইহানের দিকে যায়। ইহান যেদিকে মুখ করে শুয়ে আছে রায়া সেখানে সামনে গিয়ে দাঁড়ায়। ইহানের তখন চোখ পিটপিট করছে। ইহানের চোখ পিটপিট করা দেখে রায়া হেসে খান। ইহান অন্য পাশ হলে রায়া টেনে তার পাশে করে ইহানকে। ইহান তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। রায়া তখন ইহানের মুখের উপর চুল ঝাড়লে ইহানের মুখে ছিটে ফোঁটা পানি পড়ে। ইহান চোখ খুলেই বলে, কি হচ্ছে? ঘুমের অভিনয় বন্ধ করা হচ্ছে। কিসের অভিনয়? আমি ঘুমাচ্ছি, ঘুমাতে দে। যদি ঘুমাতে না দেই? নিজের ঘুম তো ঠিকই হয়েছে, তাহলে আমাকে কেন ঘুমাতে দিবি না? যা এখান থেকে। কোথায় যাব? যেখানে ইচ্ছে। রায়া নিজের মনে একবার হেসে বলে, আমি শাওনের কথা মুখে আনলে আপনি কি আগের মতোই আমাকে চুমু খাবেন? ইহান ভ্রু কুঁচকে রায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার অন্য পাশে ফিরে বলে, দুপুর থেকে অপেক্ষা করছিলাম আর আপনার আসার কোনো নামই নেই। রায় আবার বিছানায় উঠে গিয়ে ইহানের কাছে বসে। ইহানের মাথা নিজের কোলের উপর নিয়ে বলে, খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়ে গেছিলাম। না ঘুমালে তো চলেই আসতাম, তাই না? আর তাছাড়া একটু থাকছি, তাতে কি হয়েছে? আপনার বর যে একা একা ছিল, আপনাকে মিস করছিল, সে বেলায় আমিও মিস করছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক মিস করেছি। ও আচ্ছা। রায় এখানে রাগ ভাগাতে ব্যস্ত। এমন সময় এসে দরজায় নক করে। রায়া তাকে আসতে বললে এসা ভেতরে এসে বলে, রায়ান ভাইয়া এসেছে। এসার কথায় রায়ের মুখে যেন আষাঢ়ের মেঘ জমে। রায়া পা নামিয়ে বসে কিছু একটা ভেবে বলে, ওর বউও এসেছে? কই, শুধু ভাইয়াকে দেখলাম গাড়ি থেকে নামতে, আশেপাশে বা সাথে কাউকে দেখিনি। ইহান বিছানা ছেড়ে উঠে বসে রায়াকে উদ্দেশ্য করে বলে, যা দেখ গিয়ে, তোর গুণধর ভাই এসেছে বলে কথা, না জানি এবার কি কি যে করবে। এসা চলে যাওয়ার আগে বলে, আমি গেলাম, দেখো তোমরা কি করবে। এসা চলে গেলে রায়া ইহানকে বলে, আমার যেতে ইচ্ছে করছে, আবার ইচ্ছেও করছে না। অনেক দিন পর দেশে এসেছে ভাইয়া, তার জন্য দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিছু কারণে সামনে যেতে ভয় লাগছে। ইহান রায়ার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখে চোখ রেখে বলে, আমি নিশ্চয়ই তোকে ভরসা করতে পারি, তাই না? তুই আমাকে ভরসা করতে পারবি না? আমি বেশ বুঝতে পেরেছি ওর আমাকে সহ্য করতে না পারাটা আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলবে। তোকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে আমি তোর জন্য ঠিক না, কিন্তু তুই তো জানিস তাই না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। রায়া মুচকে এসে ইহানের গালে হাত রেখে বলে, বলতে গেলে আমি আপনার প্রথম ভালোবাসা। আমার হয়তো অন্য কেউ ছিল, তবে সেটাকে ভালোবাসা বলবো নাকি মন্দবাসা বলবো আমি জানি না। সেসব কথা বাদ দেই, আমি এখন এবং ভবিষ্যতে শুধুমাত্র আপনাকেই চাইবো। আপনাকে আমি কিছুতেই হারাতে পারবো না। রায়ান কোনো ক্ষতি করবে না তো? রায়া সুযোগটাই পাবে না। ইহান আলতো করে রায়াকে জড়িয়ে ধরে। রায়াকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, ছোটবেলা থেকে রায়ানের সাথে আমার যে একটা রেশারেশি, সেটা তো তুই জানিস। এখনো যদি ওসব মনে করে কিছু করতে চাই, আমি ওকে করতে দেব না। কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ভাই হয়ে আর যাই হোক, নিজের বোনের সংসার নিশ্চয়ই ভাঙবে না। সেরকম হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। রায়া তৈরি হয়ে নিলে ইহান আর রায়া দুজন একসাথে বাড়ি থেকে বের হয়। ইহান নিজের কাজের উদ্দেশ্যে আর রায়া ইহানকে বিদায় দিয়ে নিজের বাড়িতে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করতেই বাবা আর ভাইয়ের কথা শুনতে পায় রায়া। রাবেয়া বেগমকে রান্নাঘর থেকে বের হতে দেখে রায়া আগে সেদিকে এগিয়ে যায়। মেয়েকে দেখে রাবেয়া বেগম বলে ওঠেন, রায়ানের সাথে দেখা হয়েছে তো?
রায়া এদিক ওদিক দেখে বলে, না হয়নি। তোমার ছেলের বিদেশি বউ কোথায়, দেখছি না কেন? রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন সে বাসায় ফিরে বলছে বিয়ে নাকি করেনি। কি বলো? সেদিন তো সে নিজেই কল করে বলল ওখানকার একজনকে বিয়ে করে নিয়েছে। বিয়েটা নাকি শেষ পর্যন্ত হয়নি। মেয়ে ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি, আর ধর্ম পরিবর্তন না করলে তো বিয়ে হবে না, সেজন্য বিয়েটাও হয়নি। ও আচ্ছা, তাই বলো। বিয়ে হয়নি এই কথা এতদিন জানায়নি কেন? আর তোমার ছেলে কি একেবারে চলে এসেছে এখানে? বলছে তো তাই, তোর আব্বুর সাথে কথা বলছে, সে এখন রাজনীতিতে যোগ দেবে। মুখের কথা নাকি রাজনীতি? সেসব ওরা বাবা ছেলে বুঝে নিবে। তুই চল, রুমে চল, দেখা করবি। চলো। রাবেয়া বেগমের পিছে পিছে রায়া নিজেও রুমে প্রবেশ করে। রায়াকে দেখেই রায়ানের মুখে হাসি ফুটে যায়। বসা থেকে উঠে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। খানিকক্ষণ পর রায়াকে ছেড়ে বলে, কেমন আছিস বোন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এত কিছুর পরও যে ভালো আছিস এটা শুনে ভালোই লাগছে। আমার বোনটা বড় হয়ে গেছে, কষ্ট লুকাতে শিখে গেছে। বড় হয়েছি ঠিক আছে, কিন্তু কষ্ট নেই তো, লুকাবো কেন? কষ্ট লুকানোর মেয়ে আমি নই ভাইয়া, সেটা তুমি ভালোভাবেই জানো। আমি এখন এসে গেছি না, আমার বোনের আর কোনো কষ্ট থাকতে দেব না। আমার এমনিতেই কোনো কষ্ট নেই ভাইয়া, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি সব জানি রায়া, তুই যতই বলিস তোর কোনো কষ্ট নেই। আমি তোর ভাই, আমি জানি তুই কোন পরিস্থিতিতে আছিস। ইহানের সাথে তোর বেশি দিন থাকতে হবে না। তুই আজকের থেকে আর ওই বাড়িতে যাবি না, আমি যেতে দেব না তোকে আর। রায়ের এতক্ষণে খারাপ লাগতে শুরু করে। রায়ানের এমন কথা তার মোটেও ভালো লাগছে না। আর রায়ানের কথা জবাব না দিয়ে বাবার দিকে তাকায়। শামসুজ্জামান ততক্ষণে মেঝের দিকে চুপচাপ তাকিয়ে রাগে ফুঁসছেন ছেলের কথা শুনে। এক পর্যায়ে তিনি আর চুপ থাকতে না পেরে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন, রাবেয়া, তোমার ছেলেকে এবার থামতে বলো। সে রাজনীতিতে আসতে চেয়েছে, আমি মেনে নিয়েছি। প্রয়োজনে আমি অবসরে গিয়ে তাকে আমার জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ের সংসার নিয়ে তার ভাবতে হবে না। আমি ভেবেচিন্তে আমার মেয়েকে আমি ইহানের হাতে তুলে দিয়েছি। আমার মেয়ে সুখী, তার ব্যাপারে আর কিছু আমাদের কারো ভাবতে হবে না। রায়ার জন্য একমাত্র আল্লাহ আর তারপর ওর স্বামী যথেষ্ট। রায়ান বাবার দিকে এগিয়ে এসে বলে, ও ছোটবেলা থেকেই আমার সব কিছু কেড়ে নিয়েছে। তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো। আমার মায়ের অবস্থা জানি না। আমার বোনটা একমাত্র ছিল যে কিনা তোমাদের সবার বাহিরে এসে আমাকে সাপোর্ট করতো। তাকেও ইহান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি সেটা কিছুতেই হতে দেব না। ও আমার বোনকে ভালো রাখবে না। ছোটবেলা থেকে আমার সাথে যে প্রতিযোগিতা করছে সেটাই জেতার জন্য আমার বোনকে বিয়ে করেছে। তোমরা কেউই ইহানের আসল রূপটা দেখোনি। শামসুজ্জামান বলে ওঠেন, নিজে যা বুঝবে সবসময় সেটা হয় না বাবা, হবেও না। দেশে এসেছো, কোনো বিপদ না ডেকে ভালোভাবেই থাকো। আমি তোমার বাবা, তোমার পাশে আছি। শুধু রায়াকে নিয়ে তোমার চিন্তা বাদ দাও। রায়ান চিৎকার দিয়ে বলে ওঠে, রায়া আমার বোন হয় বাবা, ওর ব্যাপারে আমি 100 বার ভাববো। ওর উপর আমার অধিকার আছে। রায়া এবার রায়ানের দিকে এগিয়ে গিয়ে তার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়, বলে, ভাইয়া হও তুমি আমার উপর তোমার অধিকার আছে, কিন্তু আমার সংসারের উপর তোমার কোনো অধিকার নেই। আমার সংসার বা ইহানের দিক নজর দিলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়া হও। আমি বারবার তোমাকে বলছি যে আমি ইহানের সাথে ভালো আছি। আজকের কথার পরেও যদি আমার সংসারের দিকে আঙুল তোলো তাহলে আমি কিন্তু তোমার হাত কেটে ফেলবো বলে রাখলাম। আমার আর ইহানের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তুই কাকে চাস বল, আমাকে নাকি ইহানকে? রায়ানের কথায় রায়া সাফ সাফ জানিয়ে দেয়, আমার জীবনে আমি তোমাদের দুজনকেই চাই। এখানে ফয়সালা তোমার হাতে, তুমি আমার জীবনে থাকতে চাও কি না। আমি তোমাদের কাউকেই ছাড়তে চাই না। তোমাদের দুজনের মধ্যে একজন আমার নিজের ভাই আর অন্যজন আমার স্বামী। দুজন আমার কাছে দুরকম স্পেশাল। তুই আর কোনোদিন এ বাড়িতে আসবি না রায়া। বাড়িটা তোমার নয়, এটা আব্বুর বাড়ি। আব্বু যদি আমাকে নিষেধ করে এখানে আসতে তাহলে আমি ভেবে দেখব। তুই আজ থেকে আমার বোন না,
আর তাছাড়া আমি আমার চিরশত্রুকে কখনোই ভালো থাকতে দেব না। সব কিছু কেড়ে নিয়েছে ও আমার থেকে। কেউ তোমার থেকে কিছু কেড়ে নেয়নি ভাইয়া, তুমি সব কিছু অবহেলায় হারিয়েছো। নিজের দিকটা একটু ভেবে দেখো, কি কি করেছো তুমি খেয়াল করো। ছোটবেলা থেকে আব্বু আম্মু যেমন আমার ভুল নিয়ে পড়েছিল, এখন তুইও ওরকমই করছিস। আমার দিকটা আমাকেই বুঝতে হলো, তোরা তো কেউই বুঝলি না একটুও। আমাকেই কেন সব কিছু বুঝতে হবে বুঝতে পারলাম না। ছোটবেলা থেকে আমি পড়াশোনা কম করতাম, এজন্যই সব সময় কথা শুনতে হতো আমাকে। বড় হওয়ার পর ইহান বাইরে পড়তে গেল, এজন্য আমাকেও বাইরে পাঠানো হলো। ও ফিরে এসে ব্যবসার পাশাপাশি আব্বুর সাথে রাজনীতিতে পা রাখলো। আব্বু ওকেই বেশি ভালোবাসতে শুরু করলো। সব দিক থেকে আমি পিছিয়ে গেছি, এমনকি ভালোবাসার দিক থেকেও। রাবেয়া বেগম এতক্ষণ চুপ করে থাকলে আর চুপ থাকতে পারে না। ছেলেটা যে তার নিজের ছেলে, যেমনই হোক সে তার গর্ভে ধারণ করা। রাবেয়া বেগম রায়ানের কাছে গিয়ে বলেন, অনেক তো হলো, এবার থাম বাবা। দেখ, তুই ইহানকে যেমন ভাবিস ছেলেটা সেরকম না। আমি জানি আমার ছেলে কোনো ভুল করবে না। রায়া ইহানের সাথে খুব ভালো আছে। শামসুজ্জামান উঠে ছেলের দিকে এগিয়ে আসেন। ছেলের কাঁধে হাত রেখে বলেন, তুই কিছুই হারাসনি বাবা। তুই নিজের জিদের জন্য সব কিছু থেকে দূরে সরে গেছিস। তুই একবার তোর বাহিরের এই শক্ত আবরণ ছুঁয়ে ফেলে নরম হয়ে সবার সাথে মিশে দেখ, দেখবি সব তোরই আছে। ইহানকে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু তোর চেয়ে বেশি না। তুই ছেলে হয়ে কখনো আমাদের বোঝার চেষ্টা করিসনি। একটু বোঝার চেষ্টা কর। ইহান আর তোর তুলনা কোনোদিন করা হয়নি। ইহান তোর শত্রু না, তোর থেকে কিছু কেড়েও নেয়নি। রায়ান কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। রায়া তার বাবার কাছে গিয়ে বলে, আব্বু ভাইয়া কোনো অঘটন ঘটাবে না তো? শামসুজ্জামান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ভাই, হয় সে তোর বোনের বা বোনের সংসারের ক্ষতি সে করবে না, ওর ভেতরে যে ভুল ধারণাটা আছে সেটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওকে আর কোথায় যেতে দেব না আমি। রায়ান আমাদের সবার যত কাছাকাছি থাকবে তত সবাইকে বুঝতে পারবে। তুই একদম নিশ্চিন্ত থাক মা, তোর ভাই এমন কিছু করবে না যাতে তুই কষ্ট পাস। রায়া তার বাবাকে আলতো করে জড়িয়ে ধরে। শামসুজ্জামান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে থাকেন, রায়ান কী সব বুঝবে। হেমন্তের শেষের দিকে সপ্তাহখানেকের মধ্যে বসন্তের আগমন ঘটবে, আর এর মাঝেই কেটে গিয়ে বেশ কিছু মাস। গত রাতেই রায়া ইহানের জন্য ব্যাগ গুছিয়ে রেখেছে। ইহান 6.5 মাসের জন্য দুবাই যাবে কাগজের সূত্রে। ইন্টারন্যাশনাল একটা প্রজেক্টের কথা চলছে, সে সূত্রেই তাকে বাহিরে যেতে হচ্ছে। বিকালেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা তার। রায়া গতকাল ক্যালেন্ডার তারিখ খেয়াল করে হিসাব করে কিছু একটা আন্দাজ করে বিকালেই বের হয়ে প্রোগ্রামসের কিট সংগ্রহ করে রেখেছে। ভোরতেই সে ফজরের নামাজ আদায় করে নেয়। ইহানও তার সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে চলে গিয়েছে। রায়া নামাজ শেষ করে কিছুক্ষণ সে এখানেই বসে থাকবে। সে যেটা সন্দেহ করছে সেটা কি আসলে সঠিক কিনা সেটা নিয়ে ভাবছে সে। যদি কোনোভাবে সেটা ভুল প্রমাণিত হয় তাহলে বিষয়টা একটু মর্মান্তিক হবে, তাই সে কাউকে কিছু জানায়নি। রায়া জায়নামাজ ছেড়ে উঠে প্রেগনেন্সির কিট হাতে নিতেই ইরান চলে আসে। ইহানকে দেখে সে কিটটা লুকিয়েই ফেলে। ইহানের প্রতিদিনের অভ্যাস ফজরের নামাজ আদায় করে সেই রায়াকে নিয়ে হাঁটতে বের হয়। সকালবেলার আবহাওয়াটুকু দুজনেরই উপভোগ করা হয়। আজকে তো ইহান চলে যাবে, আর কতগুলো মাস দুজনের একসাথে থাকা হবে না, সময় কাটানো হবে না। তাই আজকে যেন সব কিছুর অন্যথা না হয়, কমতি না থাকে। তাই ইহান রায়ের কাছাকাছি এসে বলে, বের হওয়ার জন্য রেডি? রায় আমতা আমতা করে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কোথায় যাবি? ও আশ্রমে যাবে। যা, এসব আর বলতে হয় নাকি? আপনি তো জিজ্ঞেস করলেন, আমার কি দোষ? আচ্ছা আচ্ছা, যা, আমি অপেক্ষা করছি। রায়া ইহানকে অপেক্ষায় রেখে ওয়াশরুমে চলে যায়। কোনো অন্যায় না করেও আজ কেমন যেন ভয় তার বুক কাঁপছে। মনে হচ্ছে এক্ষুনি সব কিছু উল্টে পাল্টে যাবে। ওয়াশরুমে গিয়ে 5 মিনিট হয়ে যাওয়ার ইহান দরজার কাছে এসে বলে, সূর্য উঠে যাচ্ছে, এতক্ষণ কে ওয়াশরুমে থাকে? এই, তুই কি ফোন নিয়ে গেছিস ভেতরে? রায় ইহানের ডাকে সাড়া না দিয়ে কিটের ডাক পর্যবেক্ষণ করছে। এক ডাক স্পষ্ট বোঝা গেলে দ্বিতীয় ডাক অস্পষ্ট হবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করছে সে। কিছু মুহূর্তের মধ্যেই অস্পষ্টভাবে নিকটন দ্বিতীয় দাগ দেখা দিতেই রায়ের চোখে পানি দেখা দেয়। রায়ের চোখে পানি দেখা দিলেও মুখে যেন হাসি রেখা স্পষ্ট। রায়া প্রেগন্যান্সির কিট হাতে নিয়ে বাহিরে চলে আসে। ইহান ততক্ষণে পাঞ্জাবি চেঞ্জ করে কালো রঙের টি শার্ট পরে নিয়েছে। রায়াকে দেখেই হাতে ঘড়িটা ঠিক করতে করতে এগিয়ে আসে।
এত দেরিতে বের হয়েছে বলে কিছু বলবে, ঠিক তখনই সে খেয়াল করে রায়ার চোখে পানি। রায়া চোখের পলক ফেলতেই চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রায়াকে কান্না করতে দেখে অস্থির হয়ে যায় ইহান। রায়ার দুই বাহুতে হাত রেখে রায়ার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়া? তোর চোখে পানি কেন? আমি কোনো ভুল করেছি? রায়া কিছু বলছে না দেখে ইহান আবার বলে, প্লিজ কান্না করিস না রায়া, বল আমাকে কি হয়েছে তোর? রায়া চোখের পানি মুছে হাসতে থাকে। দারুণ স্নিগ্ধ সে হাসি। কান্না করার পরই রায়ার হাসি দেখে দ্বিধায় পড়ে যায় ইহান। শুকনো ঢোক গেলে রায়াকে আবারও প্রশ্ন করে ইহান, কি হয়েছে রায়া? তুই ঠিক আছিস তো? রায়া হাসতে হাসতে বলে, কেন? আমার ব্যবহারে কি মনে হচ্ছে আমি পাগল বা আমাকে জেনে ধরেছে এমন কিছু? ইহান এবার মজার ছলে বলে ওঠে, তুই নিজে যেহেতু এভাবে বলছিস তাহলে আমার সন্দেহ ভুল। এবার বল তো কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে। কি হবে? সেটা তো আমি জানি না, আর হওয়ার আগে জানতেও চাই না। মানে কী সব বলছিস বল তো? মাথা ঠিক আছে? আমার বউ কি পাগল হয়ে গেল? পাবনা দিয়ে আসবো? ধুর, নিন এটা দেখুন। রায় ইমানের হাতে প্রেগন্যান্সি কিট দড়ি দিয়ে বিছানায় গিয়ে বসে। আমার বউ মা হবে? বায়া ভ্রু কুচকে বলে, অন্য পুরুষ হলে বলে উঠতো আমি বাবা হতে চলেছি, আর আপনি? ইহান নিজেকে এবার নিয়ন্ত্রণ করতে না পেরে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আজ তার অসম্ভব আন্দোলনের দিন। এই দিনটা হয়তো নারীর সাথে পুরুষকেও আনন্দ দেয়। নারী যেমন প্রথমবারের মতো মাতৃত্ব কি সেটা বুঝতে পারে, ঠিক তেমন বাবার দায়িত্বটা কি সে সম্পর্কেও একটা পুরুষ আন্দাজ করতে পারে। কিছুক্ষণ পর ইহান রায়াকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। রায়ার হাতে একটা চুমু খেয়ে হাতটা বুকের সাথে ধরে রেখে বলে, এক অন্যরকম খুশি তুই আমাকে আজ দিলি রায়া। আমি বাবা হব, ছোট ছোট আঙ্গুল আমি ছুঁয়ে দেখতে পারবো। তোর পরে সে হবে আমার নিজের মানুষ, আমার আর তোর অংশ। রায়া উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। এখানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই এখানে বসে থাক, আমি আম্মিকে খবরটা দিয়ে আসি। কথাটা বলে ইহান মায়ের রুমের দিকে রওনা দিয়ে দেয়। রায়ান খেয়াল করতেই ইহানকে ডেকে বলে, প্রেগনেন্সি কিটটা তো দিয়ে যান, ওটা তো আপনার হাতে। রায়া বিছানাতেই বসেছিল। ইরিনা বেগম আর এশার দৌড়ে রুমে চলে আসে। ইরিনা বেগমকে পেছনে ফেলে রেখে এশা এসে রায়াকে জড়িয়ে ধরে। এশা মিষ্টি হেসে বলে, আমি ফুপি হব? আমি তো ভাবতেই পারছি না যে আজকে সকালটা এত ভালো হবে। এশা রায়াকে ছেড়ে দিয়ে বলে, তোমরা কথা বলো, আমি বরং তোমাদের বাড়িতে খবর দিয়ে আসি। আজকে এত খুশি খবরে রায়ান ভাই নিশ্চয়ই আর রাগ করে থাকতে পারবে না। ইরিনা বেগম এশাকে বলেন, হ্যাঁ যা, খবরটা দিয়ে আয়, সবাইকে নিয়ে চলে আসবি। এশা রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইহান রুমে আসে। ইনা বেগম রায়ের দুই গালে হাত রেখে কপালে একটা চুমু খান। পাশে বসে রায়ের দুই হাত ধরে বলেন, আমি কদিন হলো ভাবছিলাম তোকে বলবো যে অনেকটা সময় তো নিলি, এবার একটা নতুন অতিথি নিয়ে আয়। জানিস তো একটা ছোট্ট প্রাণ পারে সব সমস্যার সমাধান করতে, যা আমরা বড় মানুষগুলো পারি না। এই যে দেখ, রায়ান কারোর সাথে কথা বলে না এতগুলো মাস। এখন যদি শোনে যে সে মামা হবে, তাহলে কি আর রাগ করে থাকতে পারবে? পারবে না। কিন্তু এখন থেকে ধীরে ধীরে রাগটা মোমের মতো গলে যাবে। পাশ থেকে ইহান বলে ওঠে, ছোট থেকে আমি কিছু না করেও কেমন দোষী ওর কাছে। সব ঠিক হয়ে যাবে, তোরা দুজন সমবয়সী, তাই এমন। তিনজনে অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকে। এত খুশির মাঝে রায়ের মনটা কেমন করছে। মনে মনে ভাবছে রায়ান কি আসলে ঠিক হবে, মেনে নেবে সব কিছু। রায় বেগম এবং শামসুজ্জামান সাহেব এশার মুখে খুশির সংবাদ শুনতেই তাড়াহুড়ো করে রায়ের কাছে চলে যায়। এশা গিয়ে রায়ানের রুমের দরজায় নক করে। রায়ান তখনও ঘুমে। বারবার দরজায় নক করার শব্দে রায়ানের ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখ ডলতে ডলতে দরজায় খুলে দেখে এশা দাঁড়িয়ে। মেয়েটার মুখে হাসি লেগে আছে। রায়ান বিরক্ত স্বরে বলে ওঠে, কি চাই এখানে? সকাল সকাল সূর্য না উঠতেই ডাকছিস কেন এভাবে? খুশির খবর আছে ভাইয়া, সেই খবর তো দিতে এলাম। পরে দেওয়া যাচ্ছিল না? খুশির খবর গরম গরম দিতে হয়, আর দুঃখের খবর রয়ে সয়ে পরিস্থিতি বুঝে জানাতে হয়। কি খবর বলে এখান থেকে চলে যা, ঘুমোতে জামায়। খবর জানতে হলে আমাদের বাড়ি যেতে হবে আপনাকে। এশা, তুই ভালো করে জানিস আমি তোদের বাড়ি যাই না। কিন্তু আজ তো যেতেই হবে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ, যা। এশা রায়ানের বাহু ধরে টেনে রুমের বাহিরে নিয়ে আস্তে আস্তে বলে, আজ কোনো কথা শুনবো না, চলুন না প্লিজ। হাত ছাড় এশা, আমি তোর ভাই ইহান নই। রায়ান ভাই তো।
ছাড় এসা। এশা রায়ানের হাত ছেড়ে বলে, যাবেন না আপনি? আপনার আব্বু আম্মু কিন্তু আমাদের বাসায় চলে গেছে। হয়েছেটা কি? বুঝতে পারছেন না? কি বুঝবো? আপনি মামা হতে চলেছেন আর আমি ফুপি হতে চলেছি। রায়ান এশার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, ও আচ্ছা। এশা ভ্রু কুচকে বলে ওঠে, শুধু ও আচ্ছা। তো কি করব? মেয়েদের মতো খুশিতে লাফাবো নাকি আমি? প্রয়োজনে সেটাও করতে পারে। মামা হবেন আর লাফাবেন না, এটা কেমন কথা? যা বাড়ি যা এখন। ইস, ফোনটা আনলে ভালো হতো, আপনি লাফাতেন আর আমি ছবি তুলে রাখতাম। ভবিষ্যতে বাচ্চাকে দেখানো যেত। গেলি তুই? আপনাকে যেতে বলেছে, আপনি না গেলে আমিও যাচ্ছি না। থাক তুই এখানে দাঁড়িয়ে। আপনি কি আবার রেডি হয়ে আসবেন? রেডি হতে হবে না, লুঙ্গি পরে আসেন। এসা যা তুই এখান থেকে। রায়া আপু আপনাকে যেতে বলেছে, আমরা সবাই আপনার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে আসুন। এশার কথা না বাড়িয়ে সেখান থেকে নিজেদের বাড়িতে চলে আসে। সবাই রুমে একসাথেই ছিল। এশাকে একা ফিরতে দেখে রায়ার একটু মন খারাপ হয়ে যায়। ইরিনা বেগম এশাকে জিজ্ঞেস করেন, এশা, রায়হান আসলো না? এশা মুখটা মলিন করে বলে, আসবেন না হয়তো। রায় উৎসুক চোখে ইহানের দিকে তাকায়। ইহান ইশারায় রায়াকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। এত খুশির দিনেও রায়ের মনের একটা কোণে খারাপ লাগা থেকেই যাচ্ছে। এরকম একটা দিনে সবাই কাছে থাকলেও তার একমাত্র ভাই তার থেকে দূরে। রায়ের মন খারাপের চিহ্ন স্পষ্ট সারাদিন লেগেছে ইহান। দুপুরবেলা কাজের জন্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কল দিয়েছিল সময় পেছানো যায় কিনা সেটা জানতে। সেখান থেকে জানিয়েছে ইহান আগামী মাসে যে ট্রেনিংয়ে জয়েন করতে চেয়েছিল সেটা এই সপ্তাহে জয়েন করতে পারলে 1.5 মাসের মধ্যে কাজ সম্পর্কে সব জানা কমপ্লিট হয়ে যাবে। এমনকি সে ওখান থেকেই কাজ পেয়ে যাবে। রায়কে এই অবস্থায় রেখে যেতে মন চাইছে না ইহানের। তার এই কাজের জন্য সংসার চলবে না এমন কিছু নয়, এক্সট্রা সুযোগ পেয়েছিল সে নিজের কোম্পানিটা দাঁড় করানো। শুরুর দিকে খুব একটা খারাপ চলছে না। ইহান সিদ্ধান্তহীনতায় ভুগলেই সে 2 রাকাত নামাজ পড়ে নেয় যেন সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সহায়তা পেতে পারে। রায় ইরিনা বেগমের রুমে বসে গন্ধ করছিল। ইহান নামাজ আদায় করে যায় নামাজে বসে বসে ভাবছে কি করবে। রায়ের পাশে থাকবে নাকি ক্যারিয়ারের চিন্তা করবে সে। বেশ কিছুক্ষণ কেটে যায়। বাহিরে যাওয়ার ব্যাপারে কিছুতেই মন টানছে না তার। প্রেগনেন্সি অবস্থায় একটা মেয়ের সব থেকে বেশি প্রয়োজন তার স্বামীকে, আর এই সময়টাই সে যদি দূরে থাকে তাহলে সে নিজেকে খাওয়া করতে পারবে না বলে ভাবতে থাকে ইহান। সফলতা দেরিতে আসুক, আগে নিজের মানুষকে ভালো রাখবে বলে সিদ্ধান্ত নেয় ইহান। অতপরে খুশির দিনে সে রায়ের চোখে পানি দেখবে না বলে ঠিক করে ইহান। জায়নামাজ থেকে উঠে সেটা ভাঁজ করে রাখার সময় ইরিনা বেগম রুমে প্রবেশ করেন। ইহানকে উদ্দেশ্য করে বলেন, তুই কি বাইরে যাচ্ছিস? মায়ের গলা শুনে ইহান পেছনে ফিরে তাকায়। মাথার টুপিটা টেবিলে রাখতে রাখতে বলে, এখন কি যাওয়া উচিত হবে মা? এখন তো চলছেই, ভালোই চলছে। গেলে ভালো হতো, তবে না গেলেও কোনো ক্ষতি হবে না। রায়ার এমন অবস্থায় ওকে ছেড়ে থাকা বোধহয় উচিত হবে না। আমিও সেটাই ভাবছিলাম, না গেলেও যদি চলে তাহলে থেকে যা, জীবনে অনেক সফলতা আসবে ইনশাল্লাহ। মেয়েটার এই অবস্থায় আসলে তোর দূরে থাকা ঠিক হবে না, কারণ আমরা মা শাশুড়ি যতই থাকি না কেন, স্বামী হচ্ছে সবচেয়ে বেশি আপন মানুষ। ইরিনা বেগম থেমে আবার বলে, মেয়েটা এই ভালো একটা দিনেও কেমন মন মরা হয়ে আছে। রায়হানও আসলো না, আবার তুইও চলে যাচ্ছিস ভেবে আরও বেশি মন খারাপ করে আছে। আমি যাব না আম্মি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার পরিবার আগে, তারপর সব কিছু। আর তাছাড়া আমাদের যা কিছু আছে তোমার নাতি নাতনিও খেয়ে যেতে পারবে, তাই না? আমার এত চাপ নেই। ইহানের কথায় হেসে ফেলে ইরিনা বেগম। ইহানও মাথা চুলকে মুচকি হাসতে থাকে। ইরিনা বেগম ইহানের অবস্থা দেখে ভাবেন এই ছেলেটাই বছরখানেক আগে কতটা গম্ভীর ছিল, আর এখন রায়ের সাথে থাকতে পেরে সেও রায়ের মতোই মিশুকে হয়ে গেছে। ইরিনা বেগম হাসি থামিয়ে বলেন, চল আমার রুমে, মেয়েটা মন খারাপ করে বসে আছে। এখনই গিয়ে বলবি যে তুই কোথাও যাস না, তুই এখানেই থাকবি। আর তুই নিজেও তো রায়হানের সাথে কথা বললেও তো পারবিস না বাবা, রায়হানটাও কেমন হয়ে গেছে। আচ্ছা আম্মি, কথা বলে নেব আমি। এখন চলো যাই। দুজন রুম থেকে বের হবে এমন সময় রায়ের চিৎকার শুনতে পায়। রায়ের চিৎকার শুনে ইহানের মুখের হাসি যেন উবে যায়, কপালে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। রায়ার কি হলো? এত জোরে চিৎকার দিয়ে উঠল কেন? ইহান দৌড়ে মায়ের রুমের দিকে চলে যায়। ইরিনা বেগমও আর দেরি না করে ইহানের পিছে পিছে ছুটে যায়। ইহান রুমের দরজায় পৌঁছতেই দেখে রায়া এশার সাথে হাসছে। হাসিটাও কেমন অন্যরকম।
বারবার হাত দেখছে সে। ইহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, চিৎকার দিলি কেন? এসা হাসতে হাসতে বলে, ওই যে আপু বিছানায় হাত দিয়েছে, মাথায় বালিশের দিকে, আর বিড়াল হাতে খামচি দিয়ে ধরে ফেলেছে, তাই চিৎকার দিয়েছে ভয়ে। ইহান যেন হাঁপ ছেড়ে বাঁচে। ইনা বেগমও ততক্ষণে চলে এসেছে, সব শুনে নিয়েছেন। ইনা বেগম মায়াকে বলেন, বেশি ভয় পেয়েছিস? হাত কি কেটে গেছে? রায়া স্পষ্টভাবেই জবাব দেয়, না বড় মা, আমি এসার সাথে কথা বলতে বলতে পেছনে না তাকিয়ে বালিশ নিতে গিয়ে এমন হয়েছে। দেখিনি জন্যই হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার যা রুমে যা, রেস্ট নে একটু, তাহলে ভালো লাগবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু শোনো, সকাল থেকে তোমরা যেমন করছো আমার মনে হচ্ছে আমি অসুস্থ মানুষ। এত যত্ন নেওয়ার কিছু নেই। খারাপ শাশুড়ি হতে বলছিস? না, তা কখন বললাম? এই সময় মেয়েদের যত্নের ভালোবাসার প্রয়োজন হয়। এখন যা রুমে যা, তোর এসব যেহেতু ভালো লাগছে না, তাহলে তোর জন্য দজ্জাল শাশুড়ি হওয়াটাই উচিত। আমার ভালো শাশুড়িই লাগবে। শ্বশুর তো বেঁচে নেই যে শাশুড়ি খারাপ হলে শ্বশুরকে আর একটা বিয়ে দিয়ে দিব। ইহান, রায়কে নিয়ে যাবি তুই? রায়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। ইহানও রায়ের পিছু পিছু রুমে চলে যায়। রায় সামনে রাখা চেয়ারটায় বসে। আশেপাশে তাকে ইহানের ব্যাগপত্র না দেখে জিজ্ঞেস করে, আপনার ব্যাগপত্র কোথায়? বের হবেন কখন? ইহান রায়ের দিকে এগিয়ে এসে মেঝেতে বসে রায়ের কোলে মাথা রেখে বললে, বউকে ছেড়ে কোথাও যাব না। রায় অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? যাবেন না মানে? যাব না মানে যাব না। কিন্তু কেন? বাহিরে গেলে অনেকটা সময় ওখানে থাকতে হবে, যেটা আমি একদমই চাই না। সত্যিই যাবেন না নাকি আমার সাথে মজা করছেন? আমি আমার বাচ্চার মাকে রেখে কোথাও যাচ্ছি না। আমি তোর এই অবস্থায় তোর পাশে থাকতে চাই রায়া। তুই যেন একাকিত্ব কি সেটা বুঝতে না পারিস, তার জন্য আমি সব সময় তোর কাছে থাকবো। পৃথিবীর সব পুরুষ কি তার ব্যক্তিগত নারীর প্রতি এত যত্নশীল? সেটা জানি না, কিন্তু তোর ব্যক্তিগত পুরুষ খুব ভালোবাসতে জানে। এই ভালোবাসা সারা জীবন আমার জন্যই রেখে দিয়েন। এই ভালোবাসার ভাগ কাউকে দিয়েন না কখনো। ভালোবাসা এক একজনের জন্য এক এক রকম। তোর জন্য যে ভালোবাসা সেটা শুধু তোর জন্যই। ভালোবাসি আপনাকে, আপনার চেয়েও বেশি। ইহান মুচকি এসে রায়কে আবারও জড়িয়ে ধরে তার সাথে একদম মিশে যায়। রায় ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ইহান সন্ধ্যার পর রায়কে নিয়ে একটু বেরিয়েছে রায়ের মনটা ভালো রাখতে। অনেকগুলো দিন দুজনে একসাথে বের হওয়া হয় না। প্রেগনেন্সি খবর শুনে কেউ রাজিই হতে চায় গাড়িতে চড়তে দিতে, তাই দুজন হাঁটতে বের হয়েছে। হেঁটে হেঁটেই সামনের মাঠটায় এসে বসে। চারপাশ অন্ধকার হয়ে গেছে, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। রায়া আর ইহান বসে বসে গল্প করছিল। এমন সময় মাঠের পাশের স্টলে কারো তর্ক বিতর্ক শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়। মানুষ জমতে শুরু করছে। ইহান আর রায়া সেদিকেই রু করেছে। স্টলে মানুষগুলো গলার আওয়াজ বাড়তে থাকে। রায়া হঠাৎ করে চিৎকার করে বলে ওঠে, ভাইয়া। ইহানও রায়ার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কি হয়েছে রায়া? ভাইয়া ওখানে আছে, ভাইয়ার গলা শুনেছি আমি। রায়ান? হ্যাঁ, আমার ভাইয়া, প্লিজ গিয়ে দেখুন না। তুই নিশ্চিত রায়ানের গলা শুনেছিস? আমি আমার ভাইয়ার গলা চিনবো না? তোকে একা রেখে আমি যাব কিভাবে? আপনি প্লিজ আমার ভাইয়াকে দেখুন। আমি এসেকে কল দিয়ে এখানে আসতে বলেছি, 2-4 মিনিটেই চলে আসবে। আমার সাথে আয়, আমি গাড়িতে তুলে দেই। বাসার সামনে গিয়ে নেমে বাড়িতে ঢুকে আমাকে কল দিবি। ঠিক আছে। ইহান তাড়াতাড়ি করে রায়াকে একটা রিকশায় তুলে দেয়। রিকশাওয়ালাকে ধীরে ধীরে যেতে বলে, ভাড়াটা দিয়ে দেয়। রিকশা চলতে শুরু করলে ইহান এবার স্টলের দিকে দৌড় দেয়। ইহান স্টলে পৌঁছেই দেখে দুজনের মধ্যে মারামারি হচ্ছে। দুটোই তার পরিচিত মুখ। তাদের মধ্যে একজন হচ্ছে রায়ান আর আরেকজন শাওন। রায়ান শাওনের কাছে পরাজিত হচ্ছে দেখে দুজনকে ছাড়িয়ে নিতে এগিয়ে যায়। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে। কেউ দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার কেউ ভিডিও করছে। ইহান এগিয়ে এসে শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আশপাশের কয়েকজন ইহানকে দেখে সরে দাঁড়ায়। ইহান একটা জোরে শ্বাস ফেলে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? রায়ান এবার প্রথম ইহানের সাথে কথা বলে। বাহু দিয়ে কপালে ঘাম মুছে বলে, এই কুত্তার বাচ্চা আমার বোনকে নোংরা কথা বলছে, ওর বাঁচার অধিকার নেই। ইহান এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। গতবার নোংরা একটা কাজ করতে চেয়েছিল, 4 মাস জেলে থেকে সে আবারও জল ঘোলা করতে চাইছে। ইহান অগ্নিদৃষ্টিতে চেয়ে আছে শাওনের দিকে। শাওন বাঁকা হাসি দিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আসিস কেন? এখন কি তুই আমাকে মারতে আসবি? আমার এক্স প্রেমিকার ভাইয়ের মতো আবার মার খাইতে আসিস না।
ইহান দাঁতে দাঁত চেপে বলে। কি বলেছিস তুই আমার বউকে নিয়ে? শাওন হাসতে হাসতে ইহানের দিকে এগিয়ে এসে বলে, যা বলছি সত্যি বলছি। তোর বউ আমার প্রেমিকা ছিল, 6 মাসের মতো সম্পর্ক ছিল। বাড়ি কাছাকাছি, যখন ইচ্ছে দেখা, ছোঁয়া, চুমু। শাওন তার কথা শেষ করতে পারে না। ইহান শাওনের শার্টের কলার ধরে মুখের উপর ঘুষি দিতে থাকে। অবস্থা ব্যক্তিই দেখে সবাই ইহানের মতো হাত থেকে শাওনকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। শেষমেশ রায়ান ইহানকে ছাড়িয়ে নিতে সফল হয়। রায়ান শক্ত করে ইহানকে ধরে আছে। ইহান ছুটোছুটি করছে শাওনকে আবার মারার জন্য। ইহান চিৎকার করে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বউকে নিয়ে কথা বলার? চাইলেই কারো গায়ে কালি লাগানো যায়, তাই না? আমি ইহান বেঁচে থাকতে আমার বউয়ের গায়ে এক ফোঁটা কালিও লাগতে দেব না। আর একদিন যদি আমার বউকে নিয়ে কিছু বলেছিস, সেদিনই আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দুপক্ষের কাউকে স্থির রাখা যাচ্ছে না। দুজন দুজনের দিকে ছুটে আসতে চাইছে। হয়তো ছেড়ে দিলে তুলকালাম কিছু বাঁধে ফেলবে দুজন। কয়েকজন মিলে ইহানকে শান্ত করার চেষ্টা করছে। ওদিকে শাওনকে নিয়ে তার বন্ধুরা বেরিয়ে যায়। শাওন ইহানের দিকে ফিরে তাকিয়ে সাত আঙ্গুল উঠিয়ে ইশারায় কিছু বলে যায়। জায়গা খালি হয়ে যেতেই রায়ান ইমনকে ছেড়ে দেয়। ইহান সাথে সাথে স্থল থেকে বেরিয়ে আসে। রায়ানও সেখানে দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে ইহানের পিছনে এসে দাঁড়ায়। রায়ানের উপস্থিতি বুঝতে পেরে ইহান বলে ওঠে, আমাকে ধরলি কেন? ওকে আজ আমি শেষ করে দিতাম। মাসে মাসে চাঁদে চাঁদে ঝামেলা বাঁধাতে এলাকায় আসে জানোয়ারটা। সরি ইহান, এখন সরি কেন বলছিস? আমি তোকে আমার বোনের সাথে মেনে নিতে পারছিলাম না। কাকে মেনে নিতে পারতি? শাওনের মতো ছেলেকে? আমি কিছু না করেও সারা জীবন তোর কাছে দোষী। আমি সব কিছুতে ভালো জন্য কেউ তুলনা দিলে আমিও ভিলেন হয়ে যাই সবার কাছে। তুই আমার জায়গায় থাকলে আমার অবস্থাটা বুঝতি আসলে। তুইও আমার জায়গায় থাকলে বুঝতি দোষ না করেও দোষী হতে ঠিক কেমন লাগে। সরি, এক্সট্রিমলি সরি। ইহান এবার রায়ানের দিকে ফিরে দুই হাত দিয়ে রায়ানের বুকে হাত দিয়ে বলে ওঠো, কিসের সরি? হ্যাঁ, তোর এসব বালের সরি আমি চেয়েছি। এখন কেন সরি বলছিস? দেশে আসার পর যে এতগুলো মাস চলে গেল, আমার সাথে একদিন দেখা করেছিস? রায়ার সাথে সেদিনের ঝামেলার পর কথা বলেছিস? ওর চোখের পানি দেখেছিস তুই? ও সব কিছু পেলেও ভাইয়ের দূরত্ব সহ্য করতে না পেরে মন খারাপ করে থাকে। সেই খবর রেখেছিস তুই? বাড়িতে নতুন একটা প্রাণ আসছে শুনেও একদিন এসেছিস আমাদের বাড়িতে? এত কিছুর জন্য ক্ষমা পাবি ভেবেছিস? কখনো না, নেভার এভার। রায়ান ঝড়ের গতিতে এসে ইহানকে জড়িয়ে ধরে। ইহান থেমে যায়। গলা দিয়ে তার আর কোনো শব্দ বেরোচ্ছে না। সে ছোটবেলায় দুজন কাঁধে কাঁধ মিলিয়ে দুজন চলাফেরা করেছে। এরপর ছোট বিষয়ে দূরত্ব বাড়তে বাড়তে দুজনের দেখা হওয়াটা বন্ধ হয়ে যায়। রায়ানের মনে জন্ম নেয় ইহানের প্রতি চরম ক্ষোভ। আর এরপর দুজন দুজনের থেকে শত শত মাইল দূরে মনের দূরত্ব বেড়েছিল অনেক। ইহান রায়ানকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান কিছুতেই ছাড়ছে না। এতগুলো বছর পর ভাই ভাইকে জড়িয়ে ধরে আর ছাড়তে পারছে না। এতগুলো বছরের ক্ষোভ রাগ আজ মিটিয়ে নিচ্ছে। রায়ান ছাড়ছে না দেখে ইহানও এবার রায়ানকে জড়িয়ে ধরে দুজনের চোখ টলমল করছে। পুরুষদের তো কাঁদতে নেই, পুরুষদের হতে হয় লোহার ন্যায় কঠোর। কিছুক্ষণ পর রায়ান ইহানকে ছেড়ে দিয়ে বলে, আমি এতদিন ভুল ছিলাম। আমার বোনের জন্য তুই একদম পারফেক্ট। আমার বোনটাকে ভালো রাখিস। যদি কখনো ওকে কাঁদাস তাহলে কিন্তু আমি তোর জান নিয়ে নেবো একেবারে ইহান। রায়ান আর ইহান দুজন অতীতে সবকিছু ভুলে মাঠে বসে গল্প করছে। দুনিয়ার সবকিছু যেন এতদিন পর দুজন ভুলতে বসেছে। রায়ান বিদেশে কীভাবে সময় কাটিয়েছে, পড়াশোনা সবকিছু ইহানকে বলতে থাকে। এখানেও রায়ানকে তার সবকিছু জানায়। বিদেশ থেকে ফিরে কিভাবে রাজনীতি এসেছে আবার মাথায়। কথা ভেবে এসব ছেড়ে ব্যবসার কাজে ইথানের হঠাৎ মনে পড়ে রায়াকে রিকশায় তুলে দিয়ে সে বলেছিল বাসায় পৌঁছে কল দিতে, কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে রায়া কল দেয়নি। ইহান সাথে সাথে রায়াকে কল দেয়, কিন্তু কল রিসিভ হয় না। ইহানকে চিন্তিত দেখে রায়ান বলে, কি হয়েছে, এমন করছিস কেন? রায়া কল রিসিভ করছে না। বাসায় হয়তো ব্যস্ত আছে। না, আমি আর রায়া বেরিয়েছিলাম একটু, আর তখনই তোদের ঝামেলা লাগে। রায়াকে রিকশায় তুলে দিয়ে বলে গিয়েছিলাম বাড়ি পৌঁছে কল দিতে। ও আমাকে এখনো কোনো কল দেয়নি, এমনকি কল রিসিভও করছে না। হয়তো বা। আমার চিন্তা হচ্ছে, চারপাশে শত্রুর তো অভাব নেই, তাই না? ওপরে আল্লাহ আছে, তারপর ওর বাবা ভাই স্বামী আছে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। চলো বাসায় যাই। এখনই? হ্যাঁ, এখানে আমার মন টিকছে না।
আমার একটু কেমন যেন লাগছে রে। রায়া ঠিক আছে তো? চল তো ভাই প্লিজ। ইহান আর রায়ান দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। রায়ানের বাইকের কাছে এসে দুজন বাইকে উঠে পড়ে। রায়ান ইহানকে বাইকের চাবি দিতে চাইলেও ইহান জানায় এখন সে পিছনে উঠেই যাবে, তাই রায়ান আর জোর করেনি। দুজন মিনিটের দুষ্কের মধ্যেই বাসে পৌঁছে যায়। শামসুজ্জামান সাহেব তখন এশার নামাজ পড়ে বাসে আসছিলেন। ইহান আর রায়ান দুজনকে একসাথে দেখে যান, যেন ভূত দেখার মতো তাকিয়ে থাকেন তিনি। রায়ান সেটা খেয়াল করে বলে ওঠে, কি হয়েছে আব্বু, ভূত দেখেছো নাকি? শামসুজ্জামান ধীরে বলে ওঠেন, ভূত দেখার চেয়েও ভয়ঙ্কর জিনিস দেখেছি। কি? ইহান আর রায়ান একসাথে। এখন ভালো লাগছে? সেটা পরের বিষয়। কিভাবে কি হলো? আমার দুই ছেলে একসাথে। ইহান এতক্ষণ কোনো কথা বলেনি। এতক্ষণ এখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, কাকা বাড়িতে আসেন, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন রায়াকে রিকশায় তুলে দিয়ে বলেছিলাম বাসায় এসে জানাতে, কিন্তু সে জানায়নি, এমনকি আমার কলও রিসিভ করছে না। ও ঠিক আছে কিনা কে জানে। মেয়ের জন্য ইহানের এমন চিন্তা দেখে শান্তি অনুভব করছি। শামসুজ্জামান সাহেব তিনি ইহানকে বলেন, এত চিন্তার কিছু নেই। রায়া হয়তো ভুলে গিয়েছে কল করতে। 2 মিনিট আগে বলে দেওয়া কথা ভুলে যায় কিভাবে ও? এই ইহান, এটার জন্য তুই যদি আমার বোনকে রাগ দেখিয়েছিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো বলে দিলাম আমি। রায়ানের কথা শামসুজ্জামান এবার শব্দ করে হেসে ফেলেন। এতদিন পর নিজে দুজনকে এই অবস্থায় দেখছেন। ইহানকে শান্ত করতে করতে তিনি কি বলেন, আমি যখন নামাজে যাই তখন রায়া রিক্সা থেকে নেমেছে। রায়া আমাদের বাড়িতেই আছে। আমি ওকে ওর মায়ের কাছে রেখে এসেছি। বলেছিলাম ইহান বাড়ি ফিরলে বাসায় নিয়ে যাবে। ইহান এতক্ষণে শান্ত হয়ে এটা ভেবে যে রায়া ঠিক আছে। বাইরে তিনজনের কিছুক্ষণ কথাবার্তা হয়। স্টলে যাওয়া ঘটনাটা দুজনে জানায় শামসুজ্জামানকে। তিনিও বলে এবার তিনি সব দেখে। রায়া আর তার মা রাবেয়া বেগম তখন রান্না করে। রাবেয়া বেগম রুটি বানাচ্ছেন আর রায়া মায়ের সাথেই রান্নাঘরে বসে আছে। রায়া মাঝে মাঝে চুলায় বসানো গরুর মাংস নেড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে রাবেয়া বেগম, এশা আর ইরিনা বেগমকে বলে এসেছেন রাতে এখানে খাওয়ার কথা। রায়ার কথা শুনে রাবেয়া বেগম মনে মনে আশার আলো সঞ্চার করেছিলেন, এটা ভেবে যে আজ হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ইহান আর রায়ান হয়তো আবার সেই ছোটোবেলার মতো এক হবে। রান্না করতে করতে মা মেয়ে গল্প করছিলেন। এমন সময় তিনজনকে একসাথে দেখে রাবেয়া বেগম রাকিয়াকে ডাকতে থাকে। রায়া সামনে তাকিয়ে দেখে রায়ান আর ইহান একসাথে। রায়া কেমন এক পলকে চেয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। রায়ান রান্নাঘরের দিকে আসতে থাকে। ইহানও রায়ানের পিছু পিছু সেদিকেই আসছে। শামসুজ্জামান সোফায় গিয়ে বসেন। তিনি আজ শুধু সবার একত্র হওয়াটা দেখবেন। রায়ান ধীর পায়ে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার চোখ টলমল করছে। মুখোমুখি হয়েছে এতগুলো দিন সে লুকিয়ে লুকিয়ে ভাইকে দেখেছে আর কান্না করেছে। ভেবেছে কাছে থেকে দূরত্ব বাড়ানোতে দূরে থাকে একটু ভালো ছিল। রায়ান কিছু বলছে না। রায়ার ওভাবে চুপ থাকতে দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাইয়া। রায়ান তার বোনকে এক ঝটকায় নিজের বুকে নিয়ে নেয়। রান্না ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে থাকে। রায়ান নিজেও কান্না করছে। রাবেয়া বেগম আর ইহানের চোখ টলমল করছে, কিন্তু শামসুজ্জামানের মুখে হাসি লেগে আছে। ছেলে মেয়ে দুজনকে এক হতে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন শামসুজ্জামান সাহেব। রায়া ভাইয়ের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাক টানতে টানতে বলে, এতদিনে আমার কাছে আসার কথা মনে পড়লো? 2 হাত দিয়ে মুখটা মুছে নিয়ে বলে ওঠে, আমি তো দূরের মানুষ। দূরের মানুষ দূরে থাকবে না তো কোথায় থাকবে? তুমি দূরের মানুষ? কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি কি? ভাইয়া হও তুমি আমার। 2 ভাই বোনের মান অভিমান চলতে থাকে। রায়া হঠাৎ খেয়াল করে রায়ানের নাকের পাশে কেটে গেছে। ড্রয়িং রুমে রাখা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রায়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে কথা শোনাতে থাকে। রায়ান ইহানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেয়েরা খুবই তার ব্যক্তিগত মানুষদের প্রতি এরকম যত্নশীল হয়। রায়া শাসনে রায়ান হাসতে হাসতে ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান, তোর মনে হচ্ছে না রায়া ছোট হয়ে আমাকে একটু বেশি শাসন করছে? ইহান সিরিয়াস হওয়ার অভিনয় করে বলে ওঠে, একদম ঠিক করছে।
আমার রায়া ভুল কিছু করতেই পারে না, ও যা করবে সেটাই ঠিক। বউয়ের পক্ষ নিয়ে কথা বলা শিখে গেছিস? বাহ। সূর্যের মধ্যে এশা এবং ইরিনা বেগম বাসায় প্রবেশ করে। রায়া আর রায়ানের এমন হাসি খুশি মুহূর্ত দেখে দুজন বেশ অবাক হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কীর্তি দেখছে। বিষয়টা কেমন যেন আশ্চর্যজনক লাগছে তাদের কাছে। ইরিনা বেগমকে দেখতে পেয়েই রায়ান বলে ওঠে, বড় মা, আপনার ছেলে কিন্তু সব বিষয়ে বউকে সাপোর্ট করা শিখে গেছে। রায়ানের মুখে বড় মা ডাক শুনে ইরিনা বেগম হেসে দুজনের দিকে এগিয়ে গিয়ে বলেন, আমিও তো আমার ছেলের বউয়ের সাপোর্টে আছি। কি গো রাবেয়া, তুমি নেই? হ্যাঁ হ্যাঁ, আমিও রায়ার দলে। সবার কথা শুনে রায়া হেসে ফেলে। আজ তার ঈদের মতো আনন্দ লাগছে। সবকিছু কতদিন পর ঠিক হলো। ধৈর্য ধরে থাকলে আল্লাহ কখনো নিরাশ করেন না। সবার এত হাসি খুশি মুহূর্ত দেখে এসে বলে ওঠে, এত ভালো একটা মুহূর্ত ক্যাপচার করে রাখলে কিন্তু মন্দ হতো না। আজকের দিনটা বারবার ফিরে তো আসবে না, ফ্রেম বন্দি করে রাখলে মাঝে মধ্যে অনুভব করা যেত। শামসুদ্দিন সাহেব বলে ওঠেন, হ্যাঁ, সবাই এদিকে এসো, আজকে একটা ছবি ওঠা যাক। সবাই সানন্দে একসাথে হতে এগিয়ে আসে। ইয়ান ছবি তোলার প্রস্তুতি নিয়ে বলে ওঠে, সবাই ওখানে বসো, এশা আর রায়ান নিচে বসবি, আর সবাই সোফায় বসুক, আমি ছবি তুলে দিচ্ছি। রানা ইহানের দিকে এগিয়ে এসে হাত ধরে টেনে সবার কাছে নিয়ে এসে বলে, আজ কারো দূরে থাকা চলবে না। ফোন সামনে রেখে টাইমার সেট করলেই হয়ে যাবে। আমি দূর থেকে ভালো করে দেখে শুনে ছবিটা তুলে দেই, পরবর্তী ছবিতে আমি আসবো। দূর থেকে দেখতে হবে না, আসুন তো। রায়ান নিজের ফোনটা সামনে রেখে ইতালের হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে দেয়। রায়া টাইমার সেট করে মা আর বাবার সাথে গিয়ে বসে পড়ে। রাত 10টা। রায়া ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসে সূর্য দেখছে। এখানে এতক্ষণ ব্যালকনিতে পা রাখে। হাত ধোয়া ওঠা নুডলসের বাটি রায়ার পাশের চেয়ারটায় বসে রায়ার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে বলল, নে খেয়ে নে, বরের হাতে নুডলস না খেয়ে তোর ভালোই লাগছিল না, এবার খেয়ে নে। রায়া বাড়িটা ইহানকে ফিরিয়ে দিয়ে বলে, আপনি খাইয়ে দেন। রান্না করে নিয়ে আসলাম, এখন আবার খাইয়েও দিতে হবে? হ্যাঁ, খাইয়ে দিতেই হবে। দিবেন না? দিচ্ছি। বলেই ইহান রায়াকে খাইয়ে দিতে শুরু করে। খানিক বাদে ইহানের হাত থেকে ব্যাটটা নিয়ে রায়া ইহানকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজন কিছুক্ষণ চন্দ্রবিলাস করে রুমে আসে। হঠাৎ মেসেজ আসার শব্দ পেয়ে রান্না ফোনটা হাতে নিয়ে রায়ান তার ফোনে তোলা ছবিগুলো পাঠিয়েছে। সাথে সাথে ছোট করে একটা মেসেজ লেখা, ছবিগুলো সুন্দর না? আমার বোনের পছন্দের মানুষটা আসলেই সুন্দর। আমি শুধু দেরিতে চিনলাম। আমার বোনটা সবসময় ভালো থাকুক তার মানুষটাকে নিয়ে। রায়ানের মেসেজ দেখে মুচকি হাসে রায়া। মেসেজের উত্তর হিসেবে ভালোবাসি ভাইয়া লিখে পাঠিয়ে দেয়। ইমন শুয়ে শুয়ে ফোন চাপছিল। রায়া তার দিকে এগিয়ে এসে রায়ানের পাঠানো ছবিগুলো ইহানকে দেখিয়ে বলে, কত শত মানুষের সুখ ভালোবাসা আমি দূর হতে দেখেছি, আর ভেবেছি এত কিছু কি আমি কখনো পাবো। অতপর আজ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবতী। আমার ভাগ্যকে আমারই কেমন হিংসে হচ্ছে। এত ভাগ্যবতী আমি। ইহান মুচকি এসে রায়াকে বুকে জড়িয়ে নেয়। পরম যত্ন আর ভালোবাসা ইহানের বুকে মাথা রাখে রায়া। এ যেন এক প্রকার স্বর্গসুখ। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও প্রেমের তাজমহল ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।